সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন গণতান্ত্রিক সংলাপে। আপনাদের সঙ্গে আছি আমি শ্যামল দত্ত। আমরা আজকে আলোচনা করব করোনায় আক্রান্ত স্বাস্থ্যখাত। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই করোনা চিকিৎসা করতে গিয়ে চিকিৎসকরা এবং অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা অনেক বেশি আক্রান্ত হচ্ছেন। এটি একটি উদ্বেগের বিষয় যে যেখানে ইতালি কিংবা যুক্তরাজ্যের কথা যদি আমরা বলি, ইতালিতে আক্রান্তের চিকিৎসকদের আক্রান্তের সংখ্যা 8.7% এবং যুক্তরাজ্যে 11%। আমাদের এখানে 16% বেশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন। এটার কারণটা কি? আমরা কি অসচেতন, বা প্রপার তারা সুরক্ষা সামগ্রী পাচ্ছে না, বা অন্য কোনো কারণ কিনা, সেটিও আমাদের একটু উদ্বেগের বিষয়। কারণ যারা চিকিৎসা দিতে গিয়ে যদি চিকিৎসকরা আক্রান্ত হয়ে যান, তখন সেটি আসলে আমাদের জন্য একটু চিন্তার বিষয়। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের এই অনুষ্ঠানে যেরকম রীতি, আমরা অনেককে যুক্ত করে থাকি এই অনুষ্ঠানে। আমার সঙ্গে আছেন আজকে আলোচনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম ব্যাপারী, আছেন ঢাকা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর রশিদী মাহবুব, এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক স্বাস্থ্য সমাজ বিজ্ঞানী ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, এবং আরো চট্টগ্রাম থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডক্টর মোহাম্মদ মিনহাজুর রহমান। এবং এছাড়াও আমরা যুক্তরাষ্ট্র থেকে যুক্ত করেছি, যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার কলেজ অফ মেডিসিনের ফ্যাকাল্টি ডক্টর এবিএম। আসলে এই অনুষ্ঠানে চাইলে আপনারাও প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন। স্ক্রলে দেখানো যে ফোন নাম্বার আছে সেগুলোতে ফোন করতে পারেন। ফেসবুক এবং ইউটিউবে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, লিখতে পারেন আপনারা ফেসবুকেও। আমরা আপনাদের মন্তব্য যদি সম্ভব হয় পরে শোনানোর ব্যবস্থা করব। আমরা চলে যাচ্ছি আলোচনায়। প্রথমে আমি একটু রশিদী মাহবুব, আপনাকে দিয়েই আলোচনাটি শুরু করতে চাই। ডক্টর রশিদী মাহবুব, আপনি জানেন যে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন। আজকে বেশ কিছু এরকম খবরও এসছে যে আমাদের অনেক চিকিৎসক আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে যে সমস্ত হাসপাতালে করোনা চিকিৎসা হচ্ছে না, অথচ সেসব হাসপাতালগুলোর চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন। এটির কারণটা কি বলে মনে করছেন, বা এর কোনো পর্যালোচনা হয়েছে কিনা স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে বা কারো কাছ থেকে শুনেছেন কিনা যে কি কারণে এত বিপুল সংখ্যক চিকিৎসক আক্রান্ত হচ্ছেন? প্রথমত হচ্ছে যে করোনার যে আক্রান্ত হওয়ার যে কারণটা, করোনা রোগীর সংস্পর্শ না আসলে তো এই আক্রান্ত হওয়ার প্রশ্ন আসে না। এখন করোনা রোগীর সংস্পর্শে যারা আসে তারাই হয়। কিন্তু আবার যদি আমরা উল্টো ভাবে দেখি, করোনা রোগীর যারা চিকিৎসা করছে, পার্টিকুলারলি আইসিইউ আনুষঙ্গিক জায়গায়, সেখানে কিন্তু আক্রান্তের সংখ্যাটা কম। তাহলে আমাদের এখানে তিনটা জিনিস আমার কাছে মনে হচ্ছে: রোগী, চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী, তাদের যে প্রোটেকশন নেওয়ার যে ডিভাইস, এই তিনটা জিনিস আমি এর মধ্যে রাখতে চাচ্ছি। প্রথম হচ্ছে যে চিকিৎসক যারা অথবা স্বাস্থ্যকর্মী যারা, তারা যে পিপিই পরে থাকুক, এর মধ্যে পিপিই এর অনেক ফ্রেম আছে, তারা সেটা সম্বন্ধে ওরিয়েন্টেড কিনা। প্রথম কথা হচ্ছে এই পিপিই গুলো বিভিন্ন রকমের আছে, বিভিন্ন ফ্রেমের আছে, এবং কার জন্য কোনটা কখন দরকার সেটা কিন্তু একটা ব্যাপার আছে। এবং সেই পিপিই গুলোর মান নির্ণয় করা হয়েছে কিনা। যদি নির্ণীত স্পেসিফিক মান না থেকে থাকে, তাহলে সংক্রমণের ভীতিটা দাঁড়াবে। থার্ড যেটা আসছে, এখন এই মানটা নির্ধারণ করবে কে? রশিদী মাহবুব, আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরের বিভিন্ন ফার্মাসিতে পিপিই পাওয়া যাচ্ছে। এগুলো মান সম্মত কিনা, বা যে কোনো একদম এমন মনে হচ্ছে যেন যে কোনো একটা গ্রোসারি শপে এখন পিপিই পাওয়া যায়। না, এই পিপিই তো পিপিই না, এটা তারা একটা কাভার টুপি ইয়ে করে, এটা আপনি পিপিই বলেন না। তাহলে কি বলবো? মানে এখন যেহেতু পিপিই আকারে বিক্রি হচ্ছে এবং বিক্রি করার মতো সুযোগ দেওয়া হচ্ছে, না, এইটা কিন্তু ডাক্তাররা ব্যবহার করছে না। এটা হচ্ছে সাধারণ লোকজন, তারাও মনে করে যে পিপিই পড়লে হয়তো তারা প্রোটেক্টেড হয়ে যাবে, হুইচ ইজ নট কারেক্ট। আমার মনে হচ্ছে আমাদের পিপিই যেটা আমরা কিনতেছি বা যেটা আমরা ডোনেট করছি, যেটা চিকিৎসক বা আদার্সদেরকে দিচ্ছি, তারা সেটার কোয়ালিটি যারা রিসিভ করেছে,
আমার রিসিভিং সেন্টার হচ্ছে সেন্ট্রাল মেডিকেল স্টোর, এবং যারা দিচ্ছে ওই জায়গাতে আমার কোনো ঘাটতি আছে কিনা। কিন্তু 2 সেন্ট্রাল নম্বর, মেডিকেল স্টোর থেকে যে মালামাল সরবরাহ করা হচ্ছে সেটি কি যথেষ্ট মানসম্মত? এটা নিয়ে তো অলরেডি প্রশ্ন উঠেছে। আম- আম- অনেক জায়গায় তারা N95 মাস্ক দেয় নাই, অথচ প্যাকেটের মধ্যে N95 মাস্ক লেখা। হ্যাঁ, এরকম একটি জিনিস মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত উত্থাপন করেছেন, এবং সেটি নিয়ে একটি তদন্ত কমিটিও হয়েছে, যেটি তদন্ত কমিটি এখন তদন্ত করছে। আপনি বোধহয় যে এই ধরনের মহামারী বা দুর্যোগের সময় কিন্তু আপনার একদল লোক থাকে যারা দুর্বৃত্তায়ন করে, এবং সেটাও কিন্তু কম না। আমি মনে করি যে এই মাস্কের কথা বলা হয়েছে ওটা দুর্বৃত্তায়িত হয়েছে, কারণ অনেকগুলো প্রসেস পাস করে যখন এটা স্টোরে ঢুকছে তখন বলা হলো যে এটা ঠিক মতো হয়নি। এটা তো হতে পারে না। তাই আমার যেটা ধারণা, এগুলো তো তর্কে আমরা এখন আর না গিয়ে আমরা যেই জায়গাটায় আসতে চাচ্ছি সেটা হলো যে আমার চিকিৎসকরা কিন্তু বা না স্বাস্থ্য কর্মীরা আক্রান্ত হচ্ছে। তারা একটা আক্রান্ত হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটটা না পেয়ে, সেকেন্ড যেটা আসছে যে তাদেরকে এই পিপিএ পরার উপযুক্ত ট্রেনিং দেওয়া আছে কিনা। যদিও স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে ইউটিউবে দেওয়া আছে, এখন সেই ইউটিউবের যে প্রক্রিয়াটা সেটা কি চিকিৎসকরা ফলো করছে কিনা আমার জানা আমি মতে। যদি আজকে একটি উদাহরণ বলি, যে ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল। তো হৃদরোগ হাসপাতালের যারা চিকিৎসক তারা তো পিপিএ পাওয়ার কথা, যেহেতু তারা জানেন না যাকে চিকিৎসা করছেন তিনি করোনা রোগী কিনা, কিন্তু তারা কেন আক্রান্ত হচ্ছেন না, এখন কিন্তু হৃদরোগে কিন্তু এটা দেওয়া হওয়ার কথা না। কেন? আমি একটু শেষ করে নেই, কারণ এটা হচ্ছে যে জায়গাটা করোনার যারা চিকিৎসা করবে তাদেরই এটা পাওয়ার কথা। হৃদরোগ পেতে পারে না এই কথা, কিন্তু তারা তো করোনা রোগীর যেহেতু চিকিৎসা করবে না, তারা কিন্তু ওইভাবে এগুলো নিয়ে ওরিয়েন্টেড না। এবং ওইখানে যদি কোনো রোগীর থেকে এসে থাকে, ওটা কিন্তু গন্ডগোলটা হয়ে গেছে স্ক্রিনিং, যে ওই রোগীটা করোনা বা আক্রান্ত ছিল কিংবা সিমটমলেস। ডক্টর মাহবুব, আমি একটু প্রশ্ন, যে রোগীটা ওখানে যাচ্ছে সেটি করোনা রোগী কিনা এটা নির্ধারণ করার দায়িত্ব কার? আচ্ছা, এটা কিন্তু দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস আর একটা হচ্ছে কনফার্ম ডায়াগনোসিস। সাধারণত মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যারা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে এগুলো আমরা বাদ দিব, সন্দেহভাজনদেরকে আমরা পরীক্ষা করাবো। সুতরাং এখানে কিন্তু সন্দেহভাজন এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিসে এখানে একটা ডিফিকাল্টি রয়ে গেছে, কারণ যে রোগীগুলো আমাদের কার্ডিয়াক হসপিটালে গেছে তাদেরও ওই ইয়েটা ছিল, যেটা কেবল শ্বাসকষ্ট বা আনুষঙ্গিকতা ছিল। সুতরাং এটা কিন্তু আমি মনে করি যে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে কিন্তু আমার চিন্তা করার ব্যাপার আছে। আপনার কাছে আমি আসবো, আমি রশিদ মাহবুব একটু স্বাস্থ্য দপ্তরের পরিচালকের কাছে শুনি, কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে হাসপাতালগুলো করোনা রোগের চিকিৎসা দিচ্ছে না তাদের কি পিপিএ পাওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন আপনি? কারণ না হলে তারা, যেহেতু আপনারা ডিটেক্ট করে কোনো রোগী পাঠাচ্ছি না আমরা, ফলে যে কোনো রোগী করোনা রোগী হতে পারে। আমি একটু ডক্টর আবুল কালাম ব্যাপারী, আপনারা স্বাস্থ্য দপ্তর থেকে এরকম চিন্তা ভাবনা করছেন কিনা? ধন্যবাদ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসলে সকল হাসপাতালে পিপি সরবরাহ করা হচ্ছে, তবে কোভিড চিকিৎসাধীন বিশেষায়িত হাসপাতালগুলোতে বেশি পরিমাণে সরবরাহ করা হচ্ছে। এই জন্য সরবরাহ করা হচ্ছে যে যদি কোনো রোগী সাসপেক্ট করা হয় যে এই রোগীর সংক্রমণ থাকতে পারে, তখন তাকে সাধারণত প্রিকশন নিয়েই ডাক্তারদের দেখার কথা। তাহলে কেন হাসপাতালের ডাক্তাররা আক্রান্ত হচ্ছেন? যে সমস্ত হাসপাতালে এই হওয়ার কথা না, আমরা মিটফোর্ডের কথা জানি, আমরা ঢাকা মেডিকেলের কথা জানি, আমরা হৃদরোগ হাসপাতাল, অনেক সময় আছে যে রোগীরা তাদের সিমটম গুলো হাইড করে, অথবা অনেক সময় আছে রোগীরা নিজেরাও জানে না সে ক্যারিয়ার, কিন্তু সে তার ডায়াগনোসড হয়নি। এরকম সিচুয়েশনে থাকলে সে কিন্তু ভাইরাস তাহলে আমরা কি ডাক্তারদেরকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে না? ডাক্তাররা অবশ্যই একটা ঝুঁকির মধ্যে রয়েছে। ডাক্তাররা যখন চিকিৎসা পত্র দেয় বা কোনো রোগী অ্যাটেন্ড করে, সে কিন্তু আগে যে সে ফর এক্সাম্পল আমি যদি বলি যে একজন ডেন্টাল সার্জন, সে যখন রোগী দেখবে সে কিন্তু তখন কোভিড মাথায় নিবে না, কিন্তু এখনকার সিচুয়েশনে পার্সপেক্টিভে তাকে ইনিশিয়ালি ভেবে নিতে হবে এই রোগীটা একজন কোভিড মানে ক্যারিয়ার হতে পারে, সে হয়তো রোগী নিজেও জানে না।
ঠিক ওই সিচুয়েশনে ডক্টর যদি ফিল করে তাকে একটু সাবধানে হ্যান্ডেল করা সেই ভালো। ধরনের পরিস্থিতিতে আপনাদের পরামর্শ কি, স্বাস্থ্য দপ্তর থেকে পরামর্শ কি, কিভাবে রোগীটা দেখবে, আর হৃদরোগী বা স্বাস্থ্য অন্যান্য হাসপাতালে? স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখন পরামর্শ দেওয়া হচ্ছে এরকম যে আপনি প্রত্যেক রোগীকেই সাসপেক্ট করে রাখেন যে করোনা ক্যারিয়ার, এরকম সিনারিও নিয়ম মতো মনে রেখে বা এই দৃশ্যপট মনে রেখে ডাক্তার যদি রোগীকে অ্যাটেন্ড করে তাহলে হয়তো তার এফেক্টেড হওয়ার সম্ভাবনা কমে যাবে। এইটাই এই মুহূর্তে করণীয়, কারণ এখন তো আমরা মাস স্কেলে পরীক্ষা করতে এখনো কেবল শুরু করছি, যে আমরা 5,000 6,000 পরীক্ষা করছি। সুতরাং আমরা অতটা জানি না যে কত রোগী এখনো এফেক্টেড রয়েছে মাঠ পর্যায়ে। যখন আরো পরীক্ষার রেট বাড়বে তখন হয়তো আমাদের পরিসংখ্যান বাড়বে, আমাদের রোগীর পরিমাণ বাড়বে এবং আমাদের রোগী ডিটেক্ট হবে। এখন অনেক আনডিটেক্টেড। করতে চান আপনি, রশিদ মাহমুদ কিছু যোগ করতে চান? না না, এখানে যে কথাটা হচ্ছে পিপিই বলতে যেটা বুঝায় দ্যাট ইজ এ কমপ্লিট থিং, সেটা সবগুলো কিন্তু সব হাসপাতালে দেওয়া হয়। কারণ আপনি যদি খালি একটা অ্যাপ্রনই বলেন পিপিই, একটা গ্লাস পরা বলেন পিপিই, আর হেড গিয়ারটা চোখের ওটা তো দেওয়া হয়নি, মাস্ক N95। সুতরাং পিপিই দেওয়া হয়েছে করোনা প্রোটেকশনের জন্য, সেটা কিন্তু ঠিক না। এক এক জায়গায় হাসপাতালে এক এক রকমের সাপ্লাই করতে, এক এক রকম সাপ্লাই। এটা নিয়েও বিভ্রান্তি, তার মানে আমরা প্রপারলি নট ইকুইপড, যে কারণে স্বাস্থ্য। আমি একটু স্বাস্থ্য বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। আপনার এই পুরো পরিস্থিতি নিয়ে আপনার কি মূল্যায়ন, যে কেন চিকিৎসকরা এত বেশি আক্রান্ত হচ্ছে, এবং একই সঙ্গে চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ আছে যে সমস্ত করোনা হাসপাতালে, মানে করোনা রোগীদের চিকিৎসা হচ্ছে করোনার জন্য নির্ধারিত হাসপাতালে, সেখানে ভয়েও ডাক্তাররা যাচ্ছেন না রোগীর কাছাকাছি, তাদের তো এটাও একটা অভিযোগ আছে। হ্যাঁ, ধন্যবাদ শ্যামল দা। আমার যেটা ধারণা, আমরা যখন মার্চের 8 তারিখে প্রথম রোগী ধরা পড়ে বাংলাদেশে, আমরা যখন বলা শুরু করলাম যে ডাক্তারদের জন্য একটা পলিসি এবং একটা গাইডলাইন তৈরি করে দেওয়ার জন্য, এবং ডাক্তাররা যাতে একটা ফিভার ক্লিনিক, প্রতিটা হসপিটালে আলাদা করে ফিভার ক্লিনিক খোলা, তাদেরকে যথেষ্ট সুরক্ষা সামগ্রী দেয়া, আমরা যখন মার্চের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহে কথাগুলো বলছিলাম, অনেকেই আমাদেরকে মনে করছিলেন যে আমরা বুঝি পাগলের প্রলাপ বকছি, অথবা বাংলাদেশে হয়তো কোভিড কখনো আসবে না। এই যে পারসিভড ইনসাসেপ্টিবিলিটি, যে আমার কিছু হবে না, এইটাই শুরুতে। স্বাস্থ্য মন্ত্রণালয় তো আমাদেরকে বারবার বলছে তারা যথেষ্ট প্রস্তুতি আছে। না, যথেষ্ট প্রস্তুতি ছিল না, যথেষ্ট প্রস্তুতি ছিল না, যথেষ্ট এখন তারা প্রস্তুত হচ্ছেন, যথেষ্ট প্রস্তুতি ছিল না, যেটা সত্য সেটা মানে পৃথিবীর কোথাও কারো কোনো সেই রকম প্রস্তুতি ছিল না, সেটা স্বীকার করে নিলেই হয়। যখন যেটা হবে সেই জিনিসটা স্বীকার করতে হবে যে আমাদের প্রস্তুতি ছিল না। এবং সারা বিশ্বের যে ডাটা আমরা যদি দেখি এখন এই মুহূর্তে, যে ডাক্তার এবং নার্সেস অথবা অ্যালাইড হেলথ প্রফেশনাল যারা আক্রান্ত হচ্ছেন তাদের সংখ্যা বাংলাদেশে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। আমরা সেই ডাটাটা গতকালকেই আমরা দেখলাম যে সারা বিশ্বে এখন গড়ে 5 থেকে 7 জন, কোন কোন দিনে 10 জন করে আমাদের এখানে ডাক্তার স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন, একটা পর একটা করে লকডাউন হচ্ছে। এক একটা হসপিটালে অথবা এক একটা ক্লিনিকে ডাক্তার অথবা নার্সরা আক্রান্ত হলে সেই হসপিটালে অথবা সেই ক্লিনিককে পুরো লকডাউন করে দেওয়ার ইতিহাস সারা পৃথিবীতে কোথাও নাই। আপনি কোথাও একটা রেকর্ড দেখাতে পারবেন না। সেটাকে আবার ডিসইনফেক্ট করতে হয়, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা পরের দিন থেকে আবার শুরু করতে হয়। কিন্তু একদম টোটালি লকডাউন করে দেয়, এক একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন হয়ে যাচ্ছে, এক একটা জেলা কমপ্লেক্স লকডাউন হয়ে যাচ্ছে, সেটা কোনো বিষয়, সেটা হতে পারে না। যাই হোক, আমরা যে কথাটা বলছিলাম যে এখানে একটা ডিমান্ড এবং সাপ্লাই এর মাঝখানে একটা পার্থক্য আছে। যেমন আমাদের এখানে যদি এখন এই মুহূর্তে ডাক্তার এবং নার্সেস এর সংখ্যা যদি আমরা ধরি, জেনারেল হসপিটাল গুলাতে, যেটা আপনি যে কথাটা একটু আগে বললেন, কে কোভিড নিয়ে আসছে কে কোভিড নিয়ে আসছে না সেটা তো আমরা জানি না। সে যদি এই ধরনের সিমটম নিয়ে আসে তাহলে তাকে একটা আলাদা ডেস্কে, আলাদা সেকশনে, যেটা বঙ্গবন্ধু মেডিকেল কোভিড এর একই রকম সিমটম তো আরো বহু রোগের আছে, তাহলে কোনটা কোভিড না, এটা কোনো সিস্টেম তো নাই না। যেমন বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালে যে কাজটা করলো, বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালে যে কাজটা, যে ফিভার ক্লিনিকটা, সেখানে আপনি যারা এই ধরনের প্রবলেম নিয়ে আসছে তারা শুধু ফিভার ক্লিনিকে যাচ্ছে, এবং কোভিড এর সিমটম গুলো এখন মোটামুটি জনগণ জেনে গেছেন। তো এখন এইরকম একটা জায়গাতে যদি
প্রত্যেকটা জেনারেল হসপিটালে যদি আমি আলাদা আলাদা একটা সেকশন করে দিই যে এটা ফিভার ক্লিনিক, যারা হার্টের কাজ নিয়ে যাবেন, যারা যারা অন্য যে প্রবলেম আছে সেই প্রবলেমের জন্য যাবেন, ওনারা তো জানেন যে কোন সেকশনে যেতে হবে। আপনি বঙ্গবন্ধু মেডিকেল সম্পর্কে আজকে যে রিপোর্টটি আমরা পেলাম, সেখানে 48 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু অনেকে পরীক্ষা করাতে পারছেন না, এরকম এটা প্রবলেম হলো যেটা, সেটা প্রবলেম হলো ওনারা 2:30টা পর্যন্ত রুগী দেখেন। এইরকম ক্লিনিক গুলা সারা পৃথিবীতেই একদম রাত্রে পর্যন্ত খোলা থাকে, এবং আপনার 8টা-9টা জরুরি ভিত্তিতে। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং ঢাকা মেডিকেলে যেটি আজকের যে খবর সেটি হচ্ছে এমনকি লাশগুলো ফেরত পেতে 2 দিন লাগছে, কখনো কখনো 3 দিনও লাগছে। তারা কোভিড পরীক্ষা করিয়ে তারপর লাশগুলো আপনি এখনো আমরা আমরা যখন কথা বলা শুরু করি অনেকে আমাদেরকে মনে করলেন যে আমরা বুঝি পাগল পাগল। আমি এখনো বলতেছি আপনাদেরকে, আগামী এই এখনো সময় 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 চলে যায় নাই, কিন্তু সময় বয়ে যাচ্ছে। আপনার এই রকম মিসম্যানেজমেন্ট আপনি আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে আপনি দেখতে পাবেন যে বিরাট অবস্থা ধারণ করছে। কেন বললাম, ধরেন আমাদের এখানে যে হারে মারা যাচ্ছে রোগী, সেই মারা যাওয়ার হারটাও কিন্তু অনেকটা বেশি। সেই মারা যাওয়ার পরে রোগীকে চিহ্নিত করা, রোগীকে দেওয়া, এবং ওই যে লাশ দাফন করা নিয়ে ডাব্লিউএইচওর যে পলিসি, সেই পলিসি তো এখানে মানা হচ্ছে না। এখানে এক ধরনের বিশাল স্টিগমা এবং ডিসক্রিমিনেশন হচ্ছে। যাই হোক, আমি আপনার সেই জায়গাটাতে আবার যাই যেখানে মাস্কের কথাটা বললেন। আমাদের এখানে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভিতরে একটা একটা গ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে। আমি 2-3টা পয়েন্ট বলে এই জায়গাটাতে শেষ করব। আমাদের ডিমান্ড কত আর সাপ্লাই কত আসছে সেটার কোনো অ্যাসেসমেন্ট আমাদের এখানে হয় নাই। ওনারা যে আজকে বললেন যে আমাদের কাছে 25-30 লক্ষ মাস পিপিই আসছে এবং আমরা এই পরিমাণ সাপ্লাই করে দিছি এবং আপাতত হাতে আছে, এগুলো অনেকটা শিশুসুলভ কথাবার্তা। 18 কোটি 17 কোটি দেশে জানাচ্ছেন যে এগুলো প্রপার পিপি না, বা যে পিপি আমরা বলছি না, এগুলা না। পিপিইটা কি? পিপিইটাতে যারা এখানে ডাক্তাররা আছেন, প্রফেসর রশিদ মাহমুদ দেশের সিনিয়র প্রফেসর ডাক্তার, এবং উনি জানেন, সবাই জানেন, আজকালকার সবাই এখন মোটামুটি জেনে গেছে যে পিপিএ তে ডাব্লিউএইচও এবং সিডিসির যে একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী আপনাকে পিপিই তৈরি করতে হবে। এখন পিপিই তৈরি হচ্ছে সাভারে, পিপিই তৈরি হচ্ছে বাড্ডাতে, পিপিই তৈরি হচ্ছে কামরাঙ্গীরচরে। এগুলা যদি আপনি পিপিএ বলেন, আর এগুলাকে যদি আপনার এই যে সেন্ট্রাল স্টোরে যদি সেগুলো নেওয়া হয় আর সেগুলো যদি ডিস্ট্রিবিউট করা হয়, তাহলে তো আমার ডাক্তার এবং নার্সরা আর কিছুদিন পরে খুঁজে পাওয়া যাবে না। যেমন ধরেন আমি যে কথাটা বললাম, ডিমান্ড এবং সাপ্লাইয়ের কথাটা বললাম, আমাদের এখানে কি পরিমাণ পিপিই দরকার। কোন কোন সময় প্রফেসর রশিদ বলছেন যে কোন কোন সময় দেখা যাচ্ছে কোন কোন ডাক্তারকে ডেইলি 2-3 বার কিন্তু তাকে চেঞ্জ করতে হয়। এখন একই পিপিই যদি বাড়িতে এনে তাকে ধুয়ে ওয়াশ করে তারপরে আবার তাকে নিয়ে যেতে হয়, তাহলে তো এটা হবে না। সো ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভিতরে এক ধরনের গ্যাপ দেখতে পাওয়া যায়। এটা একটা গ্যাপ। আমি একটা হলো ট্রেনিং নাই। ওই যে পিপিএটা কিভাবে পড়বে আপনি দেখবেন সবই পড়ছে, কিন্তু সে তার চশমা নাই, অথবা দেখা যাচ্ছে যে তার এই যে নাকটা একটু নিচের দিকে দেয়া আছে, সেটা তার সেই ট্রেনিংটা নাই। সেম পিপিএ সে বারবার ইউজ করছে। যাই হোক, এই জিনিসটা আর করাপশনের কথা তো আছেই, সেটা নিয়ে আমরা পরে হয়তো কথা বলতে পারবো। আচ্ছা, আমি আসবো আপনার কাছে। আমি একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডক্টর মিনহাজুর রহমান। ডক্টর মিনহাজ, এই ডাক্তারদের এই সংকটময় পরিস্থিতি বা চট্টগ্রামে কি অবস্থা সেটা তো শুনবোই, একই সঙ্গে এই ধরনের ঝুঁকিটা যদি আমাদেরকে একটু জানান যে কেন এরকম ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে ডাক্তারদের। ডক্টর মিনহাজ। সামান্য ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামও আপনি জানেন যে 4জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন গতকালও চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মরত। আপনি জানেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজ কোভিড হাসপাতাল নয়। আপনি যে কথা বলতে চেয়েছেন যে কোভিড হাসপাতাল নয়, এমন হাসপাতালেও চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন। যিনি আক্রান্ত হয়েছেন তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের একজন সহকারী অধ্যাপক হিসেবে কাজ করে আসছেন। তিনি এই দীর্ঘ সময় ধরে তিনি কোভিড রোগীদের চিকিৎসাই উনি দেননি। উনি সাধারণ মেডিসিন ওয়ার্ডে যে সমস্ত রোগী এসছেন তাদের চিকিৎসা দিচ্ছিলেন। কিন্তু ওনারা কি প্রোটেকশন নেন না? ওনারা কি কোনো পিপি বা প্রোটেকশন নেন না, যার কারণে কি আক্রান্ত হন? নাকি রোগীরা গোপন করে, নাকি আমরা ডাক্তাররা সচেতন না? কোনটি আসলে? প্রথম কথা হচ্ছে, যখন আমরা এই আমাদের করোনা আক্রান্তের রোগীরা আসতে থাকলো, সেই সময় পিপির সংকট ছিল। এরপর আসলো যখন পিপি বলতে আমি শুধু পোশাকের কথা বলছি না, মাস্কের সংকট তখনও ছিল, এখনো আছে। মাস্কের সংকট আমরা কাটিয়ে উঠতে পারিনি। আপনি জানেন যে মাস্ক এই সংক্রমণে একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু আমরা পরার মতো মাস্ক চিকিৎসকরা সময় মতো পাইনি। সে কারণে শুরু থেকেই চিকিৎসকদের আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং
চিকিৎসকদের সংক্রমণের হার বেড়েছে। তারপরে যেটা একটু আগে আপনারা আলোচনা করেছেন যে সব কিন্তু চিকিৎসকদের স্বাস্থ্য অধিদপ্তর training বা নেই। কেন্দ্রীয় ওষুধাগার বলছে তাদের কাছে পর্যাপ্ত পিপি আছে, পর্যাপ্ত মাস্ক আছে, কোনো সরঞ্জামের অভাব নেই, সুরক্ষা সামগ্রীর। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী যখন এগুলো উল্লেখ করলেন যে আরো সচেতন হওয়ার জন্য, বরং প্রধানমন্ত্রীর বক্তব্যকে খণ্ডন করে কেউ কেউ এরকমও বক্তব্য দেওয়ার সাহস দেখিয়েছেন যে এগুলো আমরা যথার্থ জিনিসই সরবরাহ করছি। এই বক্তব্য তো শুনেছেন আপনি গণমাধ্যমে? যে আমি শুনেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা এবং উদ্যোগের কোনো অভাব নেই। কিন্তু আমাদের স্বাস্থ্য অন্যান্য প্রশাসনের যারা এই সমস্ত কথা বলেছেন, আসলে কাজীর গরু গোয়ালে আছে, কেতাবে আছে, গোয়ালে নেই, ঠিক এমনটি এখানে পিপি সংখ্যা তারা বলছেন, কিন্তু আমরা তো এত সংখ্যক পিপি তখন পাইনি। ইদানিং গত এক সপ্তাহ ধরে হয়তো বিভিন্ন হাসপাতালে পিপির সংখ্যা বেড়েছে, কিন্তু জাতীয় কোনো মানদণ্ড কি পিপির ছিল? পিপি কারা তৈরি করতে পারবে, কি কাপড়ের পিপি তৈরি হবে, কি মাস্ক আমরা পরবো, কি স্ট্যান্ডার্ডের মাস্ক আমরা আমাদের চিকিৎসকরা পাবে, এটির কি কোনো জাতীয় মানদণ্ড আছে কোথাও? কিভাবে আমাদের হাসপাতালে এগুলো সাপ্লাই করা হয়েছে? যাই দিয়েছে হাসপাতাল তাই নিয়েছে, এবং চিকিৎসকদের হাসপাতাল তাই সরবরাহ করেছে, চিকিৎসকরা তাই পরে আক্রান্ত হয়েছে। চিকিৎসকদের প্রপার ট্রেনিং দেওয়া হয়নি, এটা অবশ্যই সত্য। আপনি ইউটিউবে আছে, ইউটিউবে সার্চ দিয়ে চিকিৎসকরা এটা জেনে নিবে। এটি আমরা কেন চিন্তা করছি, আমরা তাদেরকে প্রপার ট্রেনিং কেন দিলাম না? প্রপার ট্রেনিং দেওয়া হলে, কারণ এই পিপি শুধু পরার ক্ষেত্রে নয়, এটি খোলার ক্ষেত্রে, এটি আপনারা যেগুলো রিওয়াশেবল বলে তাদেরকে দেওয়া হচ্ছে, এগুলো কিভাবে ওয়াশ করা হবে সেই ট্রেনিংটা কি আমাদের চিকিৎসকদের প্রপারলি দেওয়া হয়েছে? অবশ্যই দেওয়া হয়নি। যারা চিকিৎসকরা নিজ উদ্যোগে এই ট্রেনিং গুলো নিজের উদ্যোগে দেখেছেন, নিজেরা যতটুকু পেরেছেন সেগুলো। আপনারা যারা বিভিন্ন সংগঠনে আছেন, স্বাধীনতা চিকিৎসক বলি আর বিএমএ বলি, আপনারা নিজেরাও তো এই উদ্যোগগুলো নিতে পারেন যে প্রপারলি এই লোকজনকে সচেতন করার, বিশেষ করে চিকিৎসকদের যারা ফ্রন্ট লাইনের যোদ্ধা, তারা যাতে প্রপারলি ইকুইপড থাকে বা প্রপারলি ইকুইপমেন্টটা ব্যবহার করার মতো তাদের সক্ষমতা থাকে, সেই ট্রেনিংটা তো আপনারা দিতে পারেন। আচ্ছা, আমরা ট্রেনিং দিতে, আমরা বিএমএ কিংবা স্বাধীনতা চিকিৎসক পরিষদ আমরা ট্রেনিং দেওয়ার মতো অথরিটি না। আমরা প্রাইভেটলি আমরা সবাই মিলে মেডিসিন ওয়ার্ডে, চট্টগ্রাম মেডিকেল কলেজে কিংবা জেনারেল হাসপাতালে, আমরা যেখানে চিকিৎসকরা আছেন তারা নিজেরাই এটি অর্গানাইজ করে নিয়েছেন ট্রেনিংটা। কিন্তু সেন্ট্রালি, কেন্দ্রীয় ভাবে আমরা সব চিকিৎসকদের এই একটা ইয়ের মধ্যে এনে আমরা ট্রেনিং দিতে পারিনি, এটা সত্য। আচ্ছা, আমি আপনার কাছে আবার আসবো ডক্টর মিনহাজ। আমি একটু যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার ফ্যাকাল্টি ডক্টর বি.এম. আতিকুজ্জামান। ডক্টর আতিক, যুক্তরাষ্ট্রের কি অবস্থা? আমরা শুরুর দিকে যুক্তরাষ্ট্র দেখেছি মাস্কের অভাব, পিপির অভাব, এমনকি গার্বেজ পলিথিন দিয়ে অনেকে পিপি ব্যবহার করেছে, ছবিও আমরা দেখেছি। যুক্তরাষ্ট্রের মতো অনেকেই এবার এই যুক্তিটাও দেন যে হ্যাঁ, যুক্তরাষ্ট্রের মতো দেশেও এই ধরনের অভাব আছে, সুতরাং বাংলাদেশের মতো দেশে তো থাকতেই পারে। ডক্টর আতিক, আপনি যদি এই বিষয়টা আমাদেরকে অবহিত করেন, সেখানে এখনকার পরিস্থিতি। অনেক ধন্যবাদ শ্যামলদা, আপনি খুব ইম্পর্টেন্ট একটা তথ্য প্রকাশ করেছেন এবং আলোচনা শুনলাম। আমি যে শহরে থাকি, অরল্যান্ডো, ফ্লোরিডাতে, আমার শহরের আজ পর্যন্ত যে পরিমাণ কোভিড ডায়াগনোসিস হয়েছে সেটা বাংলাদেশের তুলনায় একটু বেশি। আমাদের এই শহরে আমাদের প্রায় 18,000 কোভিড ডায়াগনোসিস হয়েছে এবং আজ পর্যন্ত মারা গেছে অ্যাবাউট 50 জনের মতন, এবং ডাক্তার আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত 27 জন। তো আমি আপনাকে বলি যে আপনাদের এখানে কেন ডাক্তার আক্রান্ত হবে? তারা তো সচেতন এবং তাদের তো প্রপার ট্রেনিং আছে, তাদের তো ইকুইপমেন্ট আছে। হ্যাঁ, আমি সেই কথাটা বলছি আপনাকে, যে আসলে এই সংক্রমণটা আপনি যদি দেখেন যে শতকরা 80% রোগীর কিন্তু খুব মৃদু উপসর্গ হয়, এবং শতকরা 50% রোগী যারা করোনা ভাইরাসে আক্রান্ত হন তাদের কিন্তু কোনো উপসর্গই থাকে না। তারা কিন্তু সুপার স্প্রেডার। আমাদের কমিউনিটিতে বেড়াচ্ছে আপনার পাশে, আমাদের হসপিটালে আসছে, ক্লিনিকে আসছে, ডাক্তার তাদেরকে ফেস করতে জানেন না যে তাদের করোনা ভাইরাস আছে। আমরা যে কাজটা করেছি, আমাদের এখানে তো ডিপার্টমেন্ট অফ হেলথ নেই, আমাদের এখানে মিনিস্ট্রি অফ হেলথ নেই, তবে আমরা প্রত্যেককে সিডিসি সাইডে যাই, আমাদের যে লোকাল লিডারশিপ আছে, আমাদের যে ছোট ছোট প্র্যাকটিস আছে, সেখানে আমরা কিছু কাজ করেছি এবং তার মাধ্যমে আমরা আমাদের ডাক্তারদের ইনফেকশনটা কমিয়ে আনছি। কিভাবে করছি আমি আপনাকে বলি। আমাদের যে কোনো হেলথ ইনস্টিটিউশনে
আমরা ঢোকার রাস্তা করে দিয়েছি কেবলমাত্র একটি রাস্তা, সবাই একটি রাস্তা দিয়ে ঢুকে। সেখানে 3টি প্রকোষ্ঠ থাকে। প্রথম প্রকোষ্ঠে, এটাকে আমরা বলি ট্রিয়াজ করা। প্রথম প্রকোষ্ঠে যেটা করে, সেখানে একজন প্রপার পার্সোনাল ইকুইপমেন্ট পরে থাকে, সে সম্পূর্ণভাবে নিজেকে ঢাকা রাখে, মাস্ক পরে, চোখ ঢাকা থাকে, ক্যাপ থাকে, অথবা একটা গ্লাস কিউবিকলের মধ্যে তারা থাকে, গ্লাস কিউবিকল, ফাইবার অপটিক কিউবিকল, চারদিকে বন্ধ, পিছন দিকটা খোলা। রোগী আসছে, রোগীকে আসার সাথে সাথে তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার এই উপসর্গগুলো আছে কিনা। রোগীর টেম্পারেচার মাপা হচ্ছে এবং সেই হিস্ট্রির থ্রুতে আমরা ধরে নিচ্ছি যে এই রোগী করোনা ভাইরাসের কোনো উপসর্গ আছে কিনা ভার্সেস অন্য কোনো কারণে এসেছে কিনা। যদি আমরা মনে করছি যে তারা করোনা ভাইরাস আক্রান্ত কোনো কারণে এসেছে, তারা চলে যাচ্ছে দ্বিতীয় একটি রুমে, যেটা আমরা মনে করছি যে সাসপেক্টেড ফর করোনা ভাইরাস। আরেকটা রোগী চলে যাচ্ছে অন্যদিকে, যাদেরকে আমরা সাসপেক্ট করছি না। এখন আমাদের এখানে যেটা করছে, প্রত্যেকটা চিকিৎসক আমরা প্রথম থেকেই আমরা মাস্ক ব্যবহার করছি। আমরা প্রত্যেকটা ফিজিশিয়ান আমাদের রেগুলার কোট বা শার্ট এগুলো ব্যবহার করছি না, আমরা ব্যবহার করছি আমাদের যে সার্জিক্যাল যে গাউনগুলো আছে সেগুলো, যেগুলো আমরা সাধারণত কাপড়ের গাউন। এবং আমরা যেটা করি, দিনে একটি ব্যবহার করি, হসপিটাল আমাদেরকে ওটা প্রোভাইড করে, আমরা সারাদিন ব্যবহারের পরে সেটা হসপিটালে খুলে রেখে চলে আসি। তো ওটা ব্যবহার করছি, ওটার উপরে আমরা একটা প্লাস্টিক গাউন পরে নিই, ডিসপোজেবল প্লাস্টিক গাউন। আমি বলছি এটা সবার জন্য একটা, এবং মুখে একটা মাস্ক এবং চোখে একটা শিল্ড। এটা হলো আমি বলছি যে রোগীর এন্ট্রান্সে যে ইউনিটে আমরা মনে করছি যে এই রোগীর কোভিড রোগী হতে পারে, সেখানে কিন্তু ওই স্পেসিফিক পিপিই আমরা ব্যবহার করছি। কিন্তু অন্য রোগী যাদের পরিমাণ সবচেয়ে বেশি, তারা যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, সেখানে কিন্তু আমরা শুধু ব্যবহার করি মাস্ক, এবং রোগীকেও প্রত্যেকটা রোগীকে একটা করে মাস্ক দিয়ে দিচ্ছি। আরো একটা যে কাজ করছি, আমরা হসপিটালে আমরা বা ক্লিনিকে আমরা রোগী ছাড়া অন্য কাউকে ঢুকতে দিচ্ছি না। একজন রোগীর সাথে রোগী ঢুকছে, আনলেস ইটস এ পিডিয়াট্রিক কেস, যদি খুব ছোট বাচ্চা হয় তার সাথে একজন ঢুকছে। তো আমরা যে কারণে আমি মনে করি যে আমরা আমাদেরকে প্রোটেক্ট করতে পারছি, নাম্বার 1 হলো একটা ট্রিয়াজ সিস্টেম করা প্রত্যেকটা ইনস্টিটিউশনে এবং ছোট ছোট ক্লিনিকে। যেমন আমি আপনাকে বলি, আমি আমাদের যে ডাইজেস্টিভ এবং লিভার সেন্টার, যেখানে আমরা ক্লিনিক এবং আমাদের সার্জিক্যাল সেন্টার আছে, এটা হসপিটালের বাইরে একটা সেন্টার। আমাদের এখানে প্রতিদিন প্রায় 150 জনের মতন রোগী আসেন। তো আমরা যেটা করেছি, ক্লিনিকটাকে আমরা কমপ্লিটলি বন্ধ করে দিয়েছি, আমরা টেলিমেডিসিন করছি। যে সাইডে আর্জেন্ট পেশেন্ট আসছে কিংবা প্রসিডিউর করছি, আমরা সেখানে ওই ট্রিয়াজ সিস্টেমটা করে ফেলেছি। একজন কমপ্লিটলি পিপিই পরে বসে থাকেন এবং সে পেশেন্টের হিস্ট্রি নিচ্ছেন, টেম্পারেচার নিচ্ছেন, পেশেন্ট আপনার করোনা সাসপেক্টেড ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিনা তারা চলে যাচ্ছে একদিকে, যাদের নেই তারা চলে যাচ্ছে একদিকে। কিন্তু একটা কাজ আমরা সবাই করছি, অ্যাটলিস্ট ফেস মাস্ক প্রত্যেকটা প্রোভাইডার, এবং আমাদের যে সমস্ত প্রোভাইডারের ফেস মাস্ক, যেটা কমার্শিয়াল ফেস মাস্ক আপনারা দেখছেন, ট্রিপল লেয়ার ফেস মাস্ক নেই, আমরা সবাইকে এনকারেজ করছি আপনারা কাপড়ের ফেস মাস্ক পরে নেন। আমাদের হসপিটালে প্রত্যেকেই ফেস মাস্ক করছে, এবং আমরা যেটা বললাম যে সার্জিক্যাল যে আমাদের গাউন আছে সেটা আমরা পরছি, এবং ডিসপোজেবল গাউন পরছি না, আমরা কাপড়ের গাউন পরছি, যাতে আমরা একদিন ইউজ করতে পারি এবং পরের দিন ওটা সেদিনই চেঞ্জ করে আবার পরের দিন আর একটা পরতে পারি। এবং পিপিইর জন্য আমি আপনাকে বলি, পিপিই সবাই বলছে, পিপিই কিন্তু আমাদের এখানে শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র যে সমস্ত ইউনিটে আমরা সাসপেক্ট করছি যে এই পেশেন্টগুলো পিপিই কিংবা পিপিই ইউনিটে। তাহলে আমি একটা ছোট প্রশ্ন রেখে আমাকে একটা বিরতিতে যেতে হবে। আমি ডক্টর আতিকের প্রশ্নটা আপনার কাছে একটু রাখতে চাই। বাংলাদেশে এই পরিমাণ ডাক্তার আক্রান্ত হচ্ছে, এর কারণ সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কিনা? যেহেতু আপনাদেরই অনেক সহপাঠী বা সহকর্মী বা বন্ধু বান্ধব আছেন যারা বাংলাদেশের চিকিৎসা ইয়েতে আছেন, তাদের কাছ থেকে কোনো ধারণা পান কিনা? আমি এই প্রশ্নটির উত্তর নিব একটু বিরতির দিকে। আসার পরে ডক্টর আতিক আমি আপনার কাছে আবার আসবো। আমি চাই যে এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে আরো একটু পরামর্শ এবং মতামত নিতে, তবে সেটি আমাকে নিতে হবে একটু বিরতির পর। দর্শক, আমরা গণতন্ত্রের সংলাপ নিয়েছি ছোট্ট একটা বিরতি, আমরা অল্পক্ষণ পরেই ফিরছি আলোচনায়। যাবেন আমাদের সঙ্গী।
দর্শক, আপনাদের আবারও স্বাগত হচ্ছে গণতন্ত্র সংলাপে। আপনাদের সঙ্গে আমি শ্যামল দত্ত। আমরা আলোচনা করছিলাম করোনায় আক্রান্ত স্বাস্থ্য খাত, অর্থাৎ স্বাস্থ্য খাতের যে সমস্ত বিশেষ করে যারা ফ্রন্ট লাইনের যোদ্ধা, চিকিৎসক এবং যারা অন্যান্য স্বাস্থ্যকর্মী আছেন, তাদের আক্রান্ত হওয়া নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা আলোচনার একটা পর্যায়ে ছিলাম, আমরা যুক্তরাষ্ট্রের পরিস্থিতিটা শুনছিলাম। ফ্লোরিডা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। এখন একটা প্রশ্ন আছে, একজন অনেকক্ষণ আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, প্রশ্নটা নিয়ে আমি আবার আলোচনা করছি। কে বলছেন? আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি হ্যালো। কে বলছেন? আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জয়পুরহাট থেকে শহীদুল ইসলাম বলছিলাম। মাননীয় সঞ্চালক সাহেব, সম্ভবত সংযোগটা আমরা ঠিকমতো পাচ্ছি না। আমরা চলে যেতে চাই, আমি আবার ডক্টর রশিদী মাহবুব আপনার কাছে যেতে চাই। যে আলোচনাটি আমরা শুনলাম, আমি একটু এই জায়গাতে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব চাই আপনার, যে কি করণীয়। আমরা এখন যে পরিস্থিতিতে আছি বা এটাকে মোকাবেলা করার জন্য সবাইকে সুস্থ থাকতে হবে, বিশেষ করে যারা করোনা যোদ্ধা, সেই চিকিৎসক, তাদের সুস্থ থাকতে হবে, একই সঙ্গে যারা রোগী তাদেরকেও সুস্থ করে তুলতে হবে। এখানে কি করণীয় আমাদের? এখানে আমরা তিনটা জিনিস পেয়েছি। একটা হলো রোগী, চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী, প্লাস প্রোটেক্টিভ ডিভাইস। এখন আমার যেটা ধারণা, গাফিলতি প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে যে সমস্ত জায়গায় রোগীরা চিকিৎসা নিতে আসে, তারাও সচেতন হওয়া দরকার। কারণ তার করোনা বা সিমটম থাকলে সেটা কিন্তু সমস্ত চিকিৎসা ব্যবস্থাকেই কাহিল করে ফেলবে যদি সেটা ডিসক্লোজ না। চিকিৎসকদের একটা ব্যাপার আছে, চিকিৎসকরা দে মাস্ট টেক দেয়ার ওন প্রোটেকশন। যেমন বললেন যে প্রোটেকশন অনেক রকমের আছে, কিন্তু এখানে মোর সিগনিফিকেন্টলি দেখা দিচ্ছে আপনার মাস্কটা, এবং তারপরে তার পরিধেয় যে বস্ত্রগুলো আছে সেগুলো, এবং তার হ্যান্ডলিং এর প্রক্রিয়া যে ফরম্যাটটা ওখানে করেছে। তারপরে যে জায়গাটা আসছে, এই দুইটার সমন্বয়ের মাঝখানে এসে দাঁড়াচ্ছে আমার চিকিৎসা ব্যবস্থাটা। রুগী ইয়েতে সরকারের যে সাপ্লাই চেনটা, সেই সাপ্লাই চেনটা কিন্তু আপনার পারফেক্ট থাকতে হবে, এবং এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা প্রপারলি তাদেরকে শেখাতে হবে। আর আমার চিকিৎসকদের যে ব্যাপারটা আছে, যারা এই চিকিৎসাতে জড়িত, ওয়েদার ইট ইজ এ করোনা অর নন করোনা, বর্তমানে করোনা নন করোনা আপনি চিকিৎসা করেন আর না করেন, রুগী তো আসতে পারে। সেই জায়গায় কিন্তু প্রোটেক্টিভ ডিভাইস গুলো আপনাকে নিতে হবে, এবং প্রত্যেকটা ইনস্টিটিউশন অথবা আপনার প্র্যাকটিক্যাল চেম্বারেও আপনার এই প্রক্রিয়াগুলো চালু করতে হবে। সেখানে হচ্ছে বেসিক্যালি তার কোনো সিমটম করোনার আছে কিনা, তার টেম্পারেচার আছে কিনা, তাকে একটা ফেস মাস্ক দিয়ে পাঠানো এবং একটা ডিস্টেন্স মেনটেন করে তার সাথে কথা উপকূল করা। তারপরেও কিন্তু কিছু আপনার হবে। আর থার্ড যে প্রবলেমটা আমরা ফেস করছি পরীক্ষা নিয়ে, কারণ এটা খুব সিম্পল হতে পারতো যদি আমাদের পরীক্ষাটা ইজি করা যেত। কারণ অবশ্য পরীক্ষার সমস্ত টাকা সরকার দিচ্ছে, পিসিআর এর পরীক্ষার কস্টিংটাও বেশি, কিন্তু এই পরীক্ষাটা যদি করা যেত তাহলে কিন্তু আমাদের জন্য আরো একটু অ্যাডভান্টেজ হতো। এখানে এই পরীক্ষার কথাটি যখন তুললেনই ডক্টর মাহবুব, আপনি আপনার কাছে র্যাপিড টেস্টটা নিয়ে কি আমরা নিশ্চিত না যে এটি খুব ভালো একটি? এখন পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষাগুলো আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে অ্যান্টিবডি পরীক্ষা। অ্যান্টিবডি পরীক্ষাটা কিন্তু আপনার ট্রিটমেন্টের জন্য কোনো ভূমিকা রাখে না। আপনার জানা যেতে পারে তার বডি ইমিউনিটি কতটুকু আছে, বা সে অলরেডি ইনফেক্টেড হয়েছে কিনা। এটা দিয়ে কিন্তু আমার অ্যান্টিজেনের শুনতে পাচ্ছি। এখন সেই অ্যান্টিজেনের পরীক্ষাটা নিয়ে কিন্তু কোশ্চেন আসছে, অনেক রকমের সায়েন্টিফিক কোশ্চেন এর মধ্যে আছে। সেটা হচ্ছে অ্যান্টিজেনটা তো আমাকে ঢুকে আমাকে আক্রমণ করে অ্যান্টিবডি তৈরি করে। এখন অ্যান্টিজেন যখন আপনি ডায়াগনোসিস করতে যে ম্যাটেরিয়ালস দিয়ে করবেন, সেটা নিয়ে কেউ কেউ কোশ্চেন তুলছে এর বায়োসেফটি আছে কিনা, ওটা কন্টামিনেটেড হবে কিনা। থার্ড যেটা আসছে যে এইটা এক্সপেরিমেন্টেড কোথাও হয়েছে কিনা, সেটা কোন জায়গায় সায়েন্টিফিক। এখানে আমি যদি আরেকটু সুস্পষ্ট করে আপনাকে জানতে চাই যে যে সমস্ত দেশ অলরেডি করোনা থেকে বেরিয়ে এসছে,
অনেকেই দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, জাপান বা চীন এবং সম্প্রতি নিউজিল্যান্ডের কথা, গতকাল নিউজিল্যান্ড ঘোষণা করেছে তারা কমপ্লিট কোভিড আউট হয়ে গেছে। এইসব দেশের এক্সপিরিয়েন্স কি বলে, কি প্রক্রিয়ায় তারা অগ্রসর হয়েছে? ওইখানে কিন্তু 2-3 রকমের আছে। লকআউট বা ওই যে যেটা হচ্ছে ডিফারেন্স, লোকগুলোকে মানা, ব্লক করা, টেস্ট করা। টেস্ট করে কিন্তু তারা একটা জিনিস জানতে পারছে যে কি পরিমাণ তাদের আক্রান্ত হয়েছে। সবাইকে তো আপনি নিজেও বলছেন যে 80% রোগীর তো হাসপাতালে আসার দরকার নেই, দে ক্যান বি অ্যাট হোম এন্ড দে ক্যান বি ট্রিটেড। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা মনে করি, যেই জায়গাগুলোতে আমরা কোয়ারেন্টাইন বা লক আউট করে রেখেছি সেই জায়গার বাসিন্দাদেরকে আমার কিন্তু পরীক্ষা করাতে হবে ভেরি ফাস্ট, কারণ ওইগুলো হচ্ছে কেন্দ্র। ওরা বাইরে আসলে ওইটাই কিন্তু ছড়াবে। সুতরাং আজকে ঢাকা সিটি বলেন, যেমন আপনাকে একটা উদাহরণ দেই, টোলারবাগে এটাকে লক আউট করেছিল। টোলারবাগে কিন্তু পরবর্তীকালে পরীক্ষা করে দেখা গেল সবাই এটা মুক্ত, তাদেরকে এখন লক আউট উঠাই দেওয়া যাচ্ছে। এরকম যেই যে পকেট গুলো আছে, টোলারবাগ এবং মাদারীপুরের শিবচর, এখন যে পয়েন্ট গুলো, ওই পয়েন্ট গুলোকে আপনি কোয়ারেন্টাইনে রাখবেন এবং তাদের সবাইকে পরীক্ষা করবেন। আরেকটা মিস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল ট্রিটমেন্ট কিন্তু সবাই নিচ্ছে না। যারা বাড়িতে ট্রিটমেন্ট নিচ্ছে বা সুযোগ আছে তাদেরকে কিন্তু আপনি মানে আমার ডাক্তারদের সাথে একটা যোগাযোগ রাখতে হবে, যে কোনো প্রয়োজনে তারা সেটা যাতে পায়। এই জায়গাটায় কতটুকু আছে, আমাদের ওখানে টেলিফোন করলে আমরা পাই, কিন্তু আমার কিন্তু দায়িত্ব হবে ওর কাছে যাওয়া, মানে ওকে টেলিফোন করে ওর খবরটা নেই। এটা আমাদের বাস্তবতা আসলে কঠিন একটি। না এটা তো ওর টেলিফোন নাম্বার আছে, জাস্ট টু সে হ্যালো, কারণ অনেক মেডিকেল অফিসার, অনেক টেলিমেডিসিনের জায়গা আছে। ডক্টর মাহবুব, এই কারণেই কঠিন বলছি, গতকাল আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম যে কুর্মিটোলা হাসপাতালে ডাক্তাররা চিকিৎসা নিচ্ছেন না, এই অভিযোগে রোগীরা মিছিল করছে ওখানে। কোভিড রোগীরা সবাই মিলে মিছিল করে 3 তলা থেকে নিচতলা পর্যন্ত নেমে এসছে, এবং এটা আমাদের বাস্তবতা। কিন্তু এটাও কিন্তু একটা জায়গা, আমাদের যারা কোভিড ট্রিটমেন্ট করছে তাদের মোটিভেশন করা হয়েছে কিনা, কারণ সবাই তো কোভিড ট্রিটমেন্ট করবে না, সবার বুকের পাটা ততখানি নাই। এটা কিন্তু এবং আবার এইটাও দেখেছেন অনেক কিন্তু সদুস্ফূর্ত ভাবে তার যেতে চাচ্ছে, শুধু এই মোটিভেশন ওয়ার্কটা হয়নি। আমি মনে করি যে আমি আসছি আপনার কাছে, বিপদে হয়ে গেছে। আমি আপনার কাছে আসছি আবার। আবুল কালাম ব্যাপারী, আপনারা স্বাস্থ্য দপ্তর থেকে এই উদ্যোগগুলো গ্রহণ করেছেন কিনা, যেগুলোর কথা আলোচনা হচ্ছে কিনা? ডক্টর ব্যাপারী। জেলা থেকে শুরু করে মেডিকেল কলেজ হসপিটাল পর্যন্ত ফিভার ক্লিনিকটা করা হয়েছে, ফিভার কর্নার। কিন্তু প্রি স্ক্রিনিং, যেটা অন এন্ট্রি, যে পেশেন্টের আগে স্ক্রিনিং, যে করোনা সিমটম রয়েছে কিনা অথবা করোনা সিমটম নাই, এই স্ক্রিনিং সিস্টেম যেটা আমেরিকা থেকে বলা হলো, আমাদের এই সিস্টেমটা থাকলে পরে আরো ডক্টর বা মেডিকেল স্টাফ আক্রান্তের হার আরো কমে যেত। আমার মনে হয় যে এই জিনিসটি একটা উল্লেখযোগ্য দিক। সেখানে পিপি পরে প্রাক স্ক্রিনিং করে পিপি ফিভার ক্লিনিকে পাঠানো অথবা তাকে নর্মাল সাইডে পাঠানো। আর নর্মাল সাইডে যারা ডিউটি করবে তাদেরকেও সাবধান হয়ে থাকা যে প্রত্যেকটা পেশেন্টই কেরিয়ার হতে পারে, এরকম একটা চিন্তা চেতনা এখন আমাদের করবার সময় হয়ে গেছে। আর ডাক্তারদের পিপি পরা, ডিসপোজ করা, পড়ার চাইতে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পিপি সামগ্রীগুলো ডিসপোজ করা। আমাদের সব জায়গায়, আমাদের ঢাকা শহরে ট্রেনিং গুলো কি আপনারা দিয়েছেন? যেটা নিয়ে প্রশ্ন উঠছে যে সেই ট্রেনিং গুলো স্বাস্থ্য অধিদপ্তর বলছেন না, ফেস টু ফেস ট্রেনিং গুলো দেওয়া হয়নি, কিন্তু অনলাইনে ডক্টরদেরকে সেই ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, অনলাইনে করা হয়েছে ট্রেনিং। সবাই হয়তো পায়নি, কিন্তু যারা অনলাইনে অ্যাটেন্ড করেছে তারা হয়তো পেয়েছে। ডক্টর মিনহাজ, আপনি কি একমত যে যারা ফিজিক্যালি হয়তো হয়নি বাট অনলাইনে ট্রেনিং গুলো পেয়েছেন, যারা চিকিৎসা পাচ্ছেন, এরকম? ডক্টর মিনহাজ কি আছেন আমাদের সাথে যুক্ত? ডক্টর মিনহাজকে বোধহয় আমরা পাচ্ছি না। হ্যাঁ বলুন, আপনি যদি বলেন আর একটা ব্যাপারে, ডক্টর ব্যাপারে যদি একটু বলেন। জি, অনলাইনে ট্রেনিং দেওয়া হয়েছে এবং এখন যতটুকু
পিপির আইডেন্টিফিকেশন স্যার যেটা রশিদি মাহবুব স্যার যেটা বললেন, সত্যিকার অর্থে ব্র্যান্ডিংটা ওরকম যারা ক্রয় প্রক্রিয়ার সাথে সংযুক্ত তারা হয়তো দেখে নিচ্ছেন, কিন্তু সেটা হয়তো আমরা পুরোপুরি জানি না। আরেকটি জিনিস, ডাক্তারদের যেটা ওরিয়েন্টেশন, ডাক্তারদের সচেতন করা, ডাক্তারদেরকে একটু মানে উদ্বুদ্ধ করা যেটা বলি, সেই কাজটি সম্ভবত অতটা হয়নি। সেখানেও আমাদের একটু ঘাটতি ছিল এবং এখন পর্যায়ক্রমে আমরা সেটা এগিয়ে যাচ্ছি। এইভাবে চিকিৎসকরা আক্রান্ত হতে থাকেন তাহলে ওরা ডিমোরালাইজ হয়ে পড়বে না? সেটা কি আরো হয়ে গেছে তো। ডিমোরালাইজ অবশ্যই হয়ে যাবে এবং হচ্ছেও। সুতরাং সেক্ষেত্রে আমার মনে হয় যে ডাক্তারদের অলরেডি ডিমোরালাইজ হয়ে আছেন, অলরেডি হয়ে আছেন। কারণ আমরা যে কথাটা আপনাদের কথা ঠিকই আছে, সারা বিশ্ব কোথাও কিন্তু সেটা এরকম ভাবে প্রিপেয়ার ছিল না, আমাদের জন্য সেটা প্রিপারেশনের। হ্যাঁ, কিন্তু আমরা একটা জিনিস যেটা আপনাদের সাথে বলতে চাই সেটা হলো আমাদের ডিমান্ড এবং সাপ্লাই কত, তার কোনো এস্টিমেট আপনাদের হাতে আছে কিনা? আমাদের এই কি পরিমাণ পিপি লাগবে, কি পরিমাণ 95 মাস্ক লাগবে, অথবা কি পরিমাণ অক্সিজেন লাগবে, অথবা কি পরিমাণ প্রি ভেন্টিলেটর, প্রি আইসিইউ সাপোর্টিং মেটেরিয়ালস গুলো লাগবে, এগুলোর কোনো এস্টিমেট আমাদের হাতে আছে কিনা? যেমন আপনি একটা উদাহরণ হিসেবে দেখবেন যে সমস্ত দেশগুলোতে 2.5 থেকে 3 কোটি লোক, তাদের কি পরিমাণ পিপি তাদের কালেকশন এবং কি পরিমাণ পিপি তারা ইউজ করছে, কি পরিমাণ N95 মাস্ক তারা ইউজ করে, কি পরিমাণ আইসিইউ কথা বাদই দিলাম, কি পরিমাণ অক্সিজেন সাপ্লাই অন্তত পক্ষে তারা রেডি রাখে। আপনি দেখবেন যে গতকালকেও আসছে যে মিরপুরে দেখাচ্ছে শিশু হসপিটালে, সেখানে যে কাঁধে নিয়ে রোগীর আত্মীয় স্বজনরা কাঁধে নিয়ে আপনার এই যে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে তারা উপরে উঠছে, যে মানে সিলিন্ডারটা মানে ঠেলে নিয়ে যাওয়ার জন্য কোনো ট্রলি পর্যন্ত সেই জায়গাগুলোতে নাই। আপনার উপজেলা এবং জেলা লেভেলে হসপিটাল থেকে যে সমস্ত ইনফরমেশন গুলো আসছে, সেই সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু খুব একটা ভালো না। এখন প্রায় 2 মাস পরে এসে যদি আমরা বলি যে হবে বা আমরা প্রিপারেশন নিচ্ছি, আমাদের পলিসি আসছে, এটা বললে তো হবে না। আমরা তো যথেষ্ট পরিমাণ সময় পেলাম, আমরা ধরলাম যে প্রিপারেশন ছিল না, তারপর তো 2 মাস সময় আছে। আপনার উপজেলা এবং জেলা লেভেলের হসপিটালে কি হচ্ছে, কি কাজ হচ্ছে? আমি একটা হসপিটালের নাম জানি, সেখানে প্রায় 40 জনের মতো লোক আইসোলেশনে আছে, সেখানে একটা গরম পানির ব্যবস্থা নাই। আমি বাদই দিলাম, একটা গরম পানি চাচ্ছে রোগীরা। এটা নিয়ে অলরেডি নানা আলোচনা আছে এবং প্রপার পাচ্ছে না বলে অনেকেই প্রশ্ন তুলছেন, কিন্তু ডাক্তার যে কথাটা, জি বলেন। যে জিনিসটি আমি আপনার কাছে একটু জানতে চাই ডক্টর আমানুল্লাহ, সেটি হচ্ছে যে এরকম পিপির মান বা প্রপার ইকুইপমেন্ট পাইনি এরকম প্রশ্ন তোলার কারণে অন্তত 10 জন চিকিৎসককে শোকজ করা হয়েছে উল্টো। তারা নোটিশের শিকার হয়েছেন। আপনার একজন খুলনার যে হাসপাতালের পরিচালককে প্রথমে বরিশালে, তারপর পাবনা মানসিক হাসপাতালে বদলি করা হয়েছে শাস্তিমূলক। কেন তিনি প্রশ্ন তুলেছেন এই ধরনের অভিযোগের কারণে? কেন তিনি মান নিয়ে? এখানে দুটা বিষয়, একটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকতা, আর একটা হলো ওনার নিচে যারা প্রশাসন চালাচ্ছেন, বিশেষত স্বাস্থ্য প্রশাসন, সেখানকার মানুষের আন্তরিকতা। এই প্রফেসর রশিদ একটু আগেই বললেন যে কোনো দুর্যোগের সময় দেখা যায় এক ধরনের দুর্বৃত্তদের আনাগোনা দেখতে পাওয়া যায়। এইরকম একটা মহামারীর চাইতে শক্তিশালী হতে পারে না নাকি? না, দুর্বৃত্তরা কোনো ক্ষেত্রে দুর্বৃত্তরা রাষ্ট্রের চাইতে শক্তিশালী কেউ না, রাষ্ট্রের হাত অনেক লম্বা, কিন্তু দুর্বৃত্তরা তাদের জাল এত বিস্তার, তাদের এত সব দিকে, এইরকম একটা পরিস্থিতি তো তারা কিভাবে পার্সেন্টেজ কি করা যায়, কিভাবে এই করা যায়, যাই হোক এগুলো নিয়ে স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে আজকে সারা রাত তো আলাপ করলেও এগুলো বলা শেষ করা যাবে না। শুধু স্বাস্থ্য খাত না, আরো 2-1টা খাত আছে যেটা নিয়ে আলোচনা, কিন্তু এখন তো আমাদের সামনে একটা বিপদ। আপনি একমত কিনা স্বাস্থ্য খাতের এই সমস্ত দুর্নীতির ব্যাপারে? ওনার একমত হওয়ার কিছু নাই, কারণ আপনি থার্ড গ্রেডের তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী যখন স্বাস্থ্য খাতের, যখন যার অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা পাওয়া যায়, উত্তরার একই রাস্তায় 8টা বাড়ি পাওয়া যায়, অস্ট্রেলিয়ার সিডনিতে 3-4টা বাড়ি পাওয়া যায়,
তাহলে তো এগুলা নিয়ে তো আর আলোচনা করার কোনো বিষয় না। এখন আমরা সেই সমালোচনা তো যেতে চাই না। আমরা যে কথা বলতে চাই উত্তরণের পথটা কি, এখন আমরা উত্তরণ করব কিভাবে? উত্তরণের একটা পথ হলো আমাদের ডিমান্ড এবং সাপ্লাইটা। যেমন প্রফেসর রশিদ একটু আগে বলছিলেন আমাদের কি পরিমাণ লাগবে আগামী ধরেন 2 মাস, আগামী জুন ডক্টর ব্যাপারে মে কি এই জুন প্রশ্নে পর্যন্ত। উত্তর দিতে পারবেন যে আপনাদের কোনো অ্যাসেসমেন্ট আছে যে আমাদের পরিস্থিতিটা আ- কোন দিকে যাচ্ছে এবং আমার এর জন্য আমাদের কি পরিমাণ প্রস্তুতি লাগবে, এর কোনো আছে কিনা ডক্টর ব্যাপারে? আমাদের ধারণা হচ্ছে যে এখন মে মাস আমাদের হাই লেভেলে পিকে চলে যাবে, এবং মে মাসের পর্যন্ত আমরা ধারণা করছি যে আমাদের যে প্রজেকশন স্বাস্থ্য অধিদপ্তরে, সেটা হলো যে আরো 50 থেকে 1 লক্ষ লোক আমাদের রোগী বের হয়ে যেতে পারে। কারণ পরীক্ষার মাত্রা যদি বাড়ে, তাহলে যদি এই 50,000 লোক বাড়ে, তাহলে আমাদের সেই তাদের চিকিৎসা, আইসোলেশন এবং যার যা ভেন্টিলেশন লাগবে, আপনাদের সেক্ষেত্রে এই প্রজেকশন কি আপনি সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে, নাকি আমরা দেখলাম তাহলে তো আমরা দোকানপাট খুলে দিচ্ছি, আমরা গার্মেন্টস কারখানা খুলে দিচ্ছি, দুটো তো সেটা আরেক কন্ট্রাডিকশন, বিষয়। দুটো তো কন্ট্রাডিকশন। সম্পূর্ণ একদিকে আপনারা বলছেন এই মে মাসে রোগীর সংখ্যা না, বাড়বে, এই অন্যদিকে আবার আমি দাদা এটা ডক্টর ব্যাপারীর কাছে একটু জানতে চাই, ডক্টর ব্যাপারী আপনি কি প্রজেকশন এখন আপাতত দৃষ্টিতে প্রতিদিন যেভাবে রোগী বাড়ছে সেই মাত্রা দেখে মানে বলা, কিন্তু সত্যিকার অর্থে সাইন্টিফিক যে প্রজেকশন করা, সেটা কিন্তু করা হয়নি এখনো। না, সায়েন্টিফিক প্রজেকশন করা হয় নাই। সায়েন্টিফিক প্রজেকশন করার জন্য যারা কাজ করে তাদের সাথে কথাও বলা হয় নাই, এবং তাদের সাথে একটা ইগো প্রবলেম আছে। ইগো প্রবলেমের কারণে যারা এই সমস্ত প্রজেকশন দেশে বিদেশে করতে পারে তাদের সাথে আলোচনা করা হয় নাই। এটা একটা মহামারী, এখানে যে কোনো লোক আক্রান্ত হতে পারে, যে কোনো সংখ্যক নাম্বার হতে পারে, যে কোনো পরিমাণ লোক মারা যেতে পারে। এই তথ্য গোপন করা, এই তথ্য নিয়ে তথ্য সন্ত্রাস করা অথবা গুজব ছড়ানো, এই সমস্ত জায়গা থেকে যদি বের না হয়ে আসতে পারে বিশেষত একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, তাহলে কিন্তু মহা মুশকিলের ব্যাপার। সেই মধ্যে আপনি যেটা বলছিলেন যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের কথা, আপনাকে আমি বলি আমরা অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে দেখছি। ধরেন আপনার মে জুন পর্যন্ত যদি এখানে যায় আপনাদেরকে কয়েক মিলিয়ন পিপিএ লাগবে এবং কয়েক মিলিয়ন আপনার মাস্ক লাগবে, এবং ওই যে কি মাস্ক লাগবে ওই জাতীয় আমাদের কিন্তু না, সমাজবিজ্ঞানী না, স্বাস্থ্যবিজ্ঞানী যারা আছে, এপিডেমিওলজিতে যারা কাজ করে, শ্যামলদা আমি আপনাকে কথা বলি, আমি হসপিটালের ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে বাংলাদেশে যে কয়টা কাজ হয়েছে সে তার ভিতরে বেশিরভাগ কাজগুলা কিন্তু আমরা আমাদের নেতৃত্বে এবং হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে একটা কাজে দেখা যাচ্ছে যে হসপিটালের ওয়েস্ট ম্যানেজ করতে গিয়ে কিন্তু বেশিরভাগ রোগ আবার ইনফেকশাস ডিজিজ গুলা কিন্তু আক্রান্ত হয়। আপনি যে একটু আগে বললেন যে পিপিএ ডিসপোজাল নিয়ে, সেই ডিসপোজাল নিয়েও কিন্তু এক ধরনের গাইডলাইন আছে, সেই গাইডলাইন কিন্তু বাংলাদেশে মানা হচ্ছে না। আমি সেই কথাটাই বললাম যে আপনি যদি ইউটিউবের মাধ্যমে ট্রেনিং দিতে চান তাহলে হবে না। আচ্ছা, আমি ডক্টর আমনুল আপনার কাছে আসি। আমি যুক্তরাষ্ট্রে আবার একটু যেতে চাই। ডক্টর এবিএম আতিকুজ্জামান, আপনার কাছে বিরতির আগে একটি প্রশ্ন রেখে গেছিলাম। ডক্টর আতিকুজ্জামান যদি একটু সেই প্রশ্নটির উত্তর দিচ্ছেন, বাংলাদেশের এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায়। ডক্টর আতিকুজ্জামান, যুক্তরাষ্ট্র থেকে যিনি। আমার কিছু অ্যাডভাইস আছে। নাম্বার 1 যেটা, সেটা হলো আপনারা প্রত্যেকটা ইনস্টিটিউশনে সিঙ্গেল এন্ট্রি করেন, একটা মাত্র প্রবেশ পথ করেন, এবং সেখানে একটা ট্রিয়াজের ব্যবস্থা করেন। এটা খুব দরকার, এটা আমরা এখানে সব জায়গায় করেছি এবং পৃথিবীর আরো অনেক দেশে করেছে। নাম্বার 2 যেটা করবেন, আপনারা সমস্ত রোগী এবং সমস্ত প্রোভাইডার সবাই ফেস মাস্ক ব্যবহার করুন। যে সমস্ত ইউনিটে আপনারা মনে করছেন যে কোভিড রোগী ভর্তি হতে পারে, যাদেরকে সাসপেক্ট করছেন, বা কোভিড ইউনিট যেখানে কোভিড রোগী আছে, শুধুমাত্র সেই সমস্ত জায়গায় স্পেসিফিক পিপিই ব্যবহার করবেন, অন্য জায়গায় ব্যবহার করার দরকার নেই। কিন্তু প্রতিটি রোগী এবং প্রতিটি প্রোভাইডার ফেস মাস্ক ব্যবহার করুন, এবং যে কাপড়টি পরবেন হসপিটালে, সেই কাপড়টি হসপিটালেই ব্যবহার করুন, হসপিটালের বাইরে ব্যবহার করবেন না। আমরা যে একটা কাজ করি প্রতিদিন, প্রতিটা রোগী দেখার পরে আমরা যে জিনিসটা ব্যবহার করি, যেটা আপনি শ্যামলদা বারবার বলছিলেন যে এডুকেশনটা আছে কিনা। আমাদের মেডিকেল কলেজে ইউনিভার্সাল প্রিকশন বলে যে একটা জিনিস আমরা কোনো সময় শিখিনি। আমি চিটাগাং মেডিকেল কলেজে, আমি পিজি হসপিটালেও কাজ করেছি, সেখানেও শেখায়নি। ইউনিভার্সাল প্রিকশনটা শেখানোর একটা রাইট টাইম এখন, হাতে কলমে প্রত্যেককে শেখানো। একটা রোগী দেখার সাথে সাথে ডাক্তার তার হাতটা ধুয়ে নেবেন, এবং প্রত্যেকটা জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে, কিংবা আপনার অ্যালকোহল থাকতে হবে যেটা দিয়ে আপনি হাতটা ঠিক মতো ধুয়ে নিতে পারেন। সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি যখন একটা পিপি পরলেন, এর দুটো কারণ আছে। একটা কারণ আপনি আপনাকে প্রোটেক্ট করলেন, কিন্তু আরো একটা কারণ আছে, সেটা হলো যে আপনি একটা রোগীকে দেখলেন, তাকে স্পর্শ করলেন, কিংবা তার
কাশি আপনার শরীরে লাগলো, আপনি সেটা নিয়ে যখন আরেকটা রোগী গেলেন কিংবা কোনো একটা সারফেস স্পর্শ করলেন বা দরজার নব টাচ করলেন, তখন কিন্তু আপনি ওটাকে স্প্রেড করে দিলেন। তো পিপিই পড়লেই কিন্তু হলো না। প্রথমত আপনি জানেন না কার মধ্যে ইনফেকশন আছে, কারণ শতকরা 50% কোভিড পেশেন্টের কোনো উপসর্গই নেই। তারা হসপিটালে এসেছে পেটে ব্যথা নিয়ে কিংবা ডায়রিয়া নিয়ে, কিংবা সম্পূর্ণ আলাদা একটা প্রেগনেন্ট মাদার এসেছে হসপিটালে, তার কোভিড ইনফেকশন আছে কিন্তু কোনো উপসর্গ নেই। তো উনি কি করছেন? উনি একটা সুপার স্প্রেডার। কিংবা একটা ডাক্তার যার কোভিড হয়েছে, তার কোনো উপসর্গ নেই, তিনি সুপার স্প্রেডার, সবাইকে স্প্রেড করে বেড়াচ্ছেন। অনলি ওয়ান ওয়ে, আমি যেটা বলবো আপনারা এটাকে ফরজ করে নিতে পারেন, সেটা হলো ফেস মাস্ক। প্রত্যেকটা প্রোভাইডার যে কোনো ইনস্টিটিউশনে ঢোকার সাথে সাথে ফেস মাস্কের ব্যাপারটা নিয়েও তো একটা বিভ্রান্তি ছিল শুরু থেকে। WHO এমন ক্যাম্পেইন করেছে যে সবার ফেস মাস্ক পরার দরকার নেই। হ্যাঁ, এবং এটা তো বিভ্রান্ত হয়েছে অনেকেই বোধহয় এই কারণে আক্রান্ত হয়েছে। আমি প্রথম আমি নিজেও বলেছি যে ফেস মাস্ক ব্যবহার করার একটা প্রবলেম আছে, যে আপনারা বারবার ফেস মাস্কটা টাচ করবেন, এটা করবেন সেটা করবেন। কিন্তু পরে দেখা গেল যখন আমরা জানলাম বেশি করে, কারণ কোভিড কিন্তু আপনি যদি দেখেন রেকমেন্ডেশন কিন্তু প্রতিদিন চেঞ্জ হচ্ছে, এবং আমরা আজকে যা বলছি 4 দিন পরে কিন্তু দেখা যাচ্ছে সেটা ঠিক না। তো সেই জন্য যেটা দরকার, আমরা যে কাজটা করি প্রত্যেকটা ইনস্টিটিউশনে, দিস ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য হেলথ ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ইনস্টিটিউশনের লিডারশিপ থাকে। আমরা কি করি, আমাদের ইনস্টিটিউশনে আজকে কতটা ফেস মাস্ক দরকার সেটা আছে কিনা আমাদের ইনভেন্টরি কিন্তু আমরা প্রতিদিন সকালে দিয়ে দিই, এবং সেই ইনভেন্টরি আমাদের আছে কিনা সেটাও দিয়ে দিই। আর আমরা যেটা হয়েছে, আমি আপনাকে সত্যি কথা বলি, আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা প্রত্যেকটা ডাক্তারের বাসায় মেল করে N95 মাস্ক আমরা কিন্তু পাঠিয়ে দিয়েছি। আর আমাদের লোকাল যে সমস্ত ইনস্টিটিউশন আছে মেডিকেল অ্যাসোসিয়েশন, যেমন আমি ফ্লোরিডাতে আছি, সেন্ট্রাল ফ্লোরিডা মেডিকেল অ্যাসোসিয়েশন, একদম ইনফেকশনের শুরুতেই আমাদের প্রত্যেকটা অফিসে প্রোভাইডারদের জন্য মাস্ক সাপ্লাই করেছে। এটা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে হয়েছে, এবং ডাক্তারদেরকে নিজেদের করতে হবে। যেখানে যেটা লাক্সই প্রযুক্তি সেটা আপনাদের ব্যবহার করতে হবে, কারণ সরকারের কিন্তু সামর্থ্য নেই বাংলাদেশের জন্য যেটা লাক্সই সেটাই আপনাদের করতে হবে। আমি যেটা বলবো যে আমাদের এখানে কিন্তু সবাই আমরা ফেস মাস্ক পাইনি, N95 মাস্ক এখনো পাচ্ছি না। কিন্তু আমরা যেটা করছি, আমাদের যে সমস্ত প্রফেশনাল অর্গানাইজেশন আছে, ইভেন সামাজিক প্রতিষ্ঠান, আমি আপনাকে সত্যি কথা বলি, আমাদের এখানে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদেরকে এই ডাক্তারদেরকে এগুলো দিয়ে যাচ্ছেন, পিপিই দিয়ে যাচ্ছেন এবং ফেস মাস্ক দিয়ে যাচ্ছেন। এগুলো বাংলাদেশেও দিয়ে যাচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে এগুলোর মান নিয়ে, কোয়ালিটি নিয়ে এগুলো প্রশ্ন উঠছে যে আমি আপনার সাথে একমত, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আপনাকে যে মানে যখন যা অবস্থা, আমার কাছে যদি N95 মাস্ক না থাকে, আমার যদি রেগুলার একটা মাস্ক থাকে, যেটা আমি সার্জিক্যাল মাস্ক যেটা আমরা ইউজ করি, সেটা যদি ইউজ করতে পারি সেটা ভালো। সেটা যদি না থাকে, আমাদের রেকমেন্ডেশন হলো যে মাস্কই আপনি সাথে পান পরে নেন। শুধু আপনি না, আপনি যে রোগীকে দেখছেন, ইভেন সেই রোগী করোনা রোগী না হলেও তাকেও পড়ান। এটা হলো এখন ইউনিভার্সাল রেকমেন্ডেশন এখনকার সময়ে, রাইট? হ্যাঁ, এই সময়টাতে পেশেন্টটা দেখে হাতটা ধুয়ে নেন, অন্য কোনো কিছু স্পর্শ করার আগে হাতটা ধুয়ে নেন। আপনি এটাই হলো কন্টাক্ট প্রিকশন। এই ইউনিভার্সাল প্রিকশনটা কিন্তু আমরা এই দেশে যখন আসলাম, যখন রেসিডেন্সি শুরু করি বা ট্রেনিং শুরু করি, আমাদের ট্রেনিং শুরু করার আগে পুরো একটা দিন আমাদেরকে এই জিনিসটা শেখায়, কারণ মেডিকেল কলেজে কন্টাক্ট প্রিকশন ভালো মতন শেখায় না। এই কোভিড হওয়ার আগেও কিন্তু আমরা যারা হসপিটালে কাজ করি বা ক্লিনিকে কাজ করি, আমাদের এই কন্টাক্ট প্রিকশন মেনটেন করতে হয়। নিউ ইয়র্কে যেটা হয়েছে, দেখেন নিউ ইয়র্কে অনেক বেশি ডাক্তার কোভিড আক্রান্ত হয়েছে। কেন হয়েছে? কারণ আপনি যদি ওখানকার ক্লিনিকে যান, দেখবেন যে অনেক জায়গায় এই স্ট্যান্ডার্ড প্রিকশনটা বা ইউনিভার্সাল প্রিকশনটা মেনটেন করা হয়নি। আরো একটা জিনিস, যে অনেকের কোভিড ইনফেকশন ছিল কিন্তু কেউ জানতো না, কারণ তারা এই কারণেই ছড়িয়েছে বেশি। হ্যাঁ, সেখানে ছড়িয়েছে বেশি। আমি এই প্রশ্নে একটু ডক্টর রশিদুল মাহবুব আপনার মন্তব্য চাই, বিশেষ করে যে অনেক জিনিস আমরা হয়তো সরকারের উপর নির্ভর করতে পারবো না, কিন্তু দেয়ার আর সো মেনি অর্গানাইজেশন, বাংলাদেশে এত অর্গানাইজেশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, আমাদের BMA, আমাদের ড্যাব, আমাদের আরো ডক্টরস ফর ফাউন্ডেশন, নানা রকম সংগঠন। তারা আমি এখানে একটাই আবার মানে কথা বলবো, আমরা এখন যেটা আগে দেখতাম ট্রেনার থাকতো, ট্রেনিং এর জন্য ট্রেনার্স থাকতো, এবং ওইটা কিন্তু এক একটা জায়গায় গিয়ে ইউটিউবে না, ভার্চুয়ালি সে গিয়ে কাজটা করাতো, তাতে কিন্তু অনেক বেনিফিট পাইতাম। এবারেই প্রথম দেখলাম যে সব আপনারা কি বলে যে আইটিতে চলে গেছে। এখন আইটিতে আমার ডাক্তার কত পার্সেন্ট ওরিয়েন্টেড তাও আমার জানা নাই। সুতরাং আমার যেটা ধারণা যে কতগুলো ডিফেক্ট আমাদের হয়ে গেছে,
সেটা হচ্ছে যে ডাক্তারদের প্রতি যেই অ্যাডভাইসটা, সেই অ্যাডভাইসটা কিন্তু এর আগের যে ফ্রেমটা ছিল সেখান থেকে হঠাৎ করে সুইচ ওভার হয়ে গেছে। সেই সুইচ ওভারের জন্য ওইটা কিন্তু মনোযোগ আকর্ষণ করতে পারে নাই। আমি যদি এখনো বলি যে ফরিদপুর মেডিকেল কলেজে আপনারা হয়তো কয়টা টিউব দেখিয়েছে, কিন্তু ফরিদপুর মেডিকেলে 300-400-500 ডাক্তার আছে, তারা কার কাছ থেকে জানে? সুতরাং ওই ইনস্টিটিউশনে কেউ যদি ট্রেনার হতো, দ্যাট কুড বি হিজ রেসপন্সিবিলিটি। এবং এখানেও পয়সার খেলা আছে। হ্যাঁ, মানে পয়সার খেলা আছে। আচ্ছা, উপজেলা লেভেলে তো আরো প্রবলেম, সেখানে কোনো ট্রেনারই নেই, তো মানে আইটি সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই। তো সুতরাং আমার মনে হচ্ছে ডক্টরসদের প্রোগ্রামটা অর্গানাইজেশন নিতে পারে, সরকার নিতে পারে, যে কোনো নিতে তাদের একটা ওরিয়েন্টেশন, আপনার ভাষায় সাপ্লাই চেনটা রাখা, এবং করোনাস এন্ড নন করোনাস এই দুইটাকে যতটুকু সম্ভব সেপারেট করে চিকিৎসা পদ্ধতিটা চালু করা। ঢাকা হয়তো লাকি বা চিটাগাং লাকি, তাদের করোনা হাসপাতাল করতে পারছে, কিন্তু অনেক জায়গায় আছে জেনারেল হাসপাতালে যেটা নেই। আমি ডক্টর মিনহাজ আমাদের সাথে আবার সংযুক্ত হয়েছেন, আমরা সংযুক্ত হারিয়ে ফেলেছিলাম চট্টগ্রাম থেকে। আমি ডক্টর মিনহাজের, নিশ্চয়ই আপনি শুনছিলেন আলোচনাটা, চিকিৎসকদেরকে আরো বেশি সচেতন করা বা মোটিভেট করা, ট্রেনিং করা, বা এই জায়গাটিতে আমাদের এই মুহূর্তে করণীয় কি বলে মনে করতেন ডক্টর মিনহাজ? দাদা ধন্যবাদ আপনাকে। যে কথাটা রশিদ মোহাম্মদ স্যার বলছিলেন যে আগে আমরা সবসময় দেখেছি যে ট্রেনিং গুলো এভাবে অনলাইনে ট্রেনিং এনকারেজ না করে যাই হসপিটালে এসে একজন ট্রেনিং দিত, সেই ট্রেনিংটা সবাই যারা উপস্থিত থাকতো সেই ট্রেনিংটাতে তারা অনেক বেশি উপকৃত হতো, তারা সবচেয়ে বেশি জানতে পারতো, তারা কোয়েশ্চেন করতে পারতো, উত্তর পেত, এবং তারা জেনে নিত কিভাবে এই জিনিসটা করতে হবে। কিন্তু এখন ইউটিউবে যা আছে, ইউটিউবে কারা এই ট্রেনিং গুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে? নিশ্চয়ই নয়। তো এই বিষয়টা এই কারণেই আমি এখনো মনে করি যে প্রত্যেক হাসপাতালে, যেমন চট্টগ্রাম মেডিকেল কলেজ একটি বড় হাসপাতাল, এই হাসপাতালে যারা মেডিসিন ওয়ার্ডে বা সিনিয়র চিকিৎসক যারা আছেন, তারা এক্ষুনি আমাদের এই ট্রেনিং গুলোর উদ্যোগ নিতে পারেন, এবং উদ্যোগটা নিতে হবে এই হাসপাতালও দিতে হবে, এবং চট্টগ্রামের অন্যান্য হাসপাতাল যেগুলোতে অনেক বড় বড় হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালগুলোর চিকিৎসকদেরকে এটা করতে হবে। উপজেলা লেভেলের একজন এনে ট্রেনিং দিতে হবে, এবং সেই ট্রেনিং উপজেলায় গিয়ে সেই ট্রেনিং আবার উপজেলায় গিয়ে অন্যান্য চিকিৎসকদেরও সেই একই ট্রেনিংটা দিয়ে কিভাবে পিপিইটা পড়তে হবে, কিভাবে পিপিইটা ব্যবহার করতে হবে, এবং আমরা নিজেদেরকে কিভাবে আরো বেশি নিজেদেরকে প্রোটেক্টেড করতে পারবো। কারণ নিজেদের সুরক্ষা যদি চিকিৎসকরা নিজেরাই আমরা না করি, তাহলে আমরা আরো বেশি ইনফেক্টেড হবো আমাদের। কারণ এখানে আলোচনা আপনারা যারা বলেছেন, এই একটি কথা আলোচনায় আমাদের আনতে হবে, সেটি হচ্ছে অনেকে বলেছেন যে কোভিড হাসপাতাল না, কোভিড হাসপাতালে বেশি সংখ্যক পিপি বা সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ কোভিড হাসপাতাল নয়, কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে কোভিড নন কোভিড দুই ধরনের রোগী আসছে। আমরা তো জানি না কোনটা কোভিড রোগী কোনটা নন কোভিড রোগী। আর এমন একটি পর্যায়ে আমরা এসছি, চতুর্থ স্টেজে। এই স্টেজে যদি আপনি শ্বাসকষ্ট, জ্বরের রোগী থাকে, কাশির রোগী থাকে, আমার অন্য কোনো কিছু চিন্তা করার এখন কোনো সুযোগ নেই। আমাকে মনে করতে হবে এটা কোভিড রোগী, এবং যতক্ষণ পর্যন্ত আদারওয়াইজ প্রুভ না হয় ততক্ষণ পর্যন্ত ধরে নিতে হবে যে। কিন্তু সেটি নির্ধারণ করার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে টেস্ট। সেই প্রপার টেস্টটা তো করতে পারছে না লোকে। আমি আজকে অভিজ্ঞতা বিভিন্ন জায়গায় যে অভিজ্ঞতা, তাতে মানুষকে যে পরিমাণ হয়রানির সম্মুখীন হতে হচ্ছে, একদিকে লম্বা লাইন এবং অন্যদিকে মানুষের নানা রকমের প্রক্রিয়ার মধ্যে যেতে হচ্ছে, সেটি তো তাহলে প্রপার, আপনি যে বললেন সবাইকে ধারণা করতে হবে কোভিড রোগী, কিন্তু সেটি নিশ্চিত হতে গেলে তো পরীক্ষাটা আগে করতে হবে। আপনাকে ধন্যবাদ। আমি যেটা বলতে চাই যে আমাদের মাথায় একটি ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে RT-PCR এটা পজিটিভ আসলে আমি কোভিড রোগী, নাইলে কোভিড রোগী না। কিন্তু মহামারী কালে আমরা এই ধারণায় না গিয়ে, যারা জ্বরের রোগী, কাশির রোগী এবং যাদের শ্বাসকষ্ট আছে, তাদেরকে কোভিড রোগী ধরেই আমাদেরকে চিকিৎসায় যেতে হবে, এর কোনো বিকল্প কিন্তু এখন নেই। এটাকে ধরে আমাদেরকে চিকিৎসা। এর আবার অন্যরকম পর্যবেক্ষণও আছে ডক্টর মিনহাজ। আমি একটু সম্প্রতি সিটি ব্যাংকে মারা গেছেন,
আপনি খেয়াল করেছেন সিটি ব্যাংকের কর্মকর্তা প্রথম 2বার পরীক্ষায় নেগেটিভ এসছে, 3rd টাইমে যখন পজিটিভ এসছে তখন উনি এর কয়েক ঘন্টার মধ্যে মারা গেছেন। এখন কোভিড এর ক্যারেক্টারটাও নানা রকম, আমরা বুঝতেও পারছি না যে এটার রিয়েল ক্যারেক্টারটা কি আসলে বাংলাদেশে যে কারণ এটা বুঝতে পারি নাই, শ্যামলদা বুঝতে পারি নাই, কারণ তার যে সিকোয়েন্সিং করা দরকার সেটা হয় নাই। না কোভিড এই যে করোনা ভাইরাসটা প্রতিনিয়ত তার প্রকৃতি বদলাচ্ছে, যে কারণে সায়েন্টিস্টরা, আমরা চিকিৎসক সমাজ, আমরা তার গতি প্রকৃতিটা সবসময় ধরতে পারছি না। কিন্তু যে কথাটা আপনি প্রসঙ্গটা তুলেছেন, যেমন এই যে প্রথম 2বার টেস্ট, এটা কিন্তু আমাদের দেশের বাইরেও হয়েছে। চীনে 7ম বারে পজিটিভ এসছে, এরকম ইতিহাসও আছে। অনেক জায়গায় 2য়, 3য়, 4র্থবারে পজিটিভ আসছে, এরকম আছে। এটার নাম্বার কম, এটার নাম্বার খুব কম কম স্যার। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আমরা আজকে যারা টেস্ট করছি স্যার, এই টেস্টে উপজেলা থেকে নিচ্ছি আমরা, বা এদেরকে কি প্রপার ট্রেনিং দেওয়া হয়েছে? যেভাবে সোয়াবটা স্যার, যেটা স্যার সোয়াবটা যেভাবে নেওয়া হয়, ঠিক জায়গা থেকে নেওয়া, ঠিক জায়গা থেকে সোয়াবটা আমরা নিচ্ছি কিনা, এইটা। আর শ্যামলদা যেটা কথাটা বলতে চেয়েছেন যে পরীক্ষা নিয়ে, চট্টগ্রামে আজকের দিনে প্রায় 1400 মানে স্যাম্পল পড়ে আছে, যেগুলো আমরা গত 6-7 দিনে আমাদের বিআইটিডি তে এসেছে এবং আমরা এগুলো পরীক্ষা করতে পারছি না। আজকে 21 তারিখের রিপোর্ট দেওয়া হয়েছে আজকে। যেমন গতকাল এতদিন পরে স্যাম্পল গিয়েও ঠিক থাকে না, স্যাম্পল ঠিক থাকবে, কারণ এটা না, প্রিজার্ভ করাটা হচ্ছে ভাইরাস মরে গেলেও এখানে আরএনএ বা ডিএনএ যে স্টেনিং গুলো ঠিক থাকলে 1 মাসের মধ্যে আপনি যদি আজকে এই 27 তারিখে এসে 21 তারিখের রিপোর্ট পান, তাহলে রোগীটির কি অবস্থা হচ্ছে? যে মরে গেছে। দাদা শুধু রোগী নয়, আমি একজন চিকিৎসককে জানি, সে চিকিৎসক। কিন্তু চট্টগ্রামে কি টেস্টের ফ্যাসিলিটি নেই প্রপারলি? মানে আপনার কি পিসিআর নেই? চট্টগ্রামে স্যার 3টার মধ্যে একটা চালু হয়নি, চট্টগ্রাম মেডিকেল কলেজে এটা চালু হয়নি। চট্টগ্রাম বিআইটিআইডি নামক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে গত 1 মাস ধরে সেটা চালু করেছে প্রথম, এবং গত শনিবার থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড একটা পরীক্ষা কেন্দ্র চালু হয়েছে। এই দুটি মিলে আজকের দিনে 100টি মাত্র টেস্ট করা গেছে, গতকাল 101টি টেস্ট করা গেছে। আমরা আবার এর উল্টো চিত্রটাও পাচ্ছি। আমি এটা একটু জানিয়ে রাখি, আজকে আমরা একটা রিপোর্ট দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগ, তাদের কাছে পিসিআর আছে, তারা পরীক্ষা করতে চায় কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না। এরকম ঘটনাও তো ঘটছে। আমরা এই কথাটা বহুদিন থেকে বলে আসছি। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিসিএল ল্যাব যেগুলো আছে, আপনার যেগুলা ল্যাব গুলা যেগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অবশ্যই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এক না একাধিক আসছে, সেগুলাকে অ্যাক্টিভেট করা, কিন্তু সেগুলা একটা জায়গা থেকে আইডিসি এর থেকে বের করতে লাগলো 1 মাসের উপরে, 6 উইকস লাগলো। এরপরে ধরেন 16-17টা, এখন শুনতেছি 28টা বা 29টা। আমাদের এখানে টোটাল পিসিএল ল্যাব কি পরিমাণ আছে সারা দেশে, তার কোনো এস্টিমেট কারো কাছে আছে? আমাদের ধারণার মতে সরকারি বেসরকারি সবগুলো একত্রিত করলে 50-এর উপরে হবে, এবং সবগুলোকে অ্যাক্টিভেট করলে আপনার ডেইলি 50 জি প্রফেসর রশিদ যেটা বলে, অনেকের ধারণা 60 থেকে 70টা হতে পারে। আপনার 2 মাস লাগলো আপনার সাভারের ল্যাবটাকে স্টার্ট করার জন্য। আপনি এখন যে অবস্থায় যাচ্ছেন, এভাবে যদি 100-150 এক একটা বিভাগীয় পর্যায়ে টেস্ট হয়, তাহলে কিন্তু অবস্থা ভালো না। আমাদেরকে 5 থেকে 10,000 টেস্ট যদি করতে পারতেন, তাহলে একটা আইডিয়া হতো যে ঢাকার পরে সবচেয়ে বড় শহর চট্টগ্রাম, সেখানে যদি ঢাকা পরে শুধু চট্টগ্রাম না, শুধু চট্টগ্রাম না, যেখানে হটস্পট হচ্ছে, যেমন ধরেন হবিগঞ্জে হটস্পট হয়ে যাচ্ছে, নারায়ণগঞ্জে হটস্পট হয়ে যাচ্ছে, সেখানে কোনো পরীক্ষার ফ্যাসিলিটি নেই, না কোন ফ্যাসিলিটি না। তারপরও ধরেন আপনার এটা শুনে মাননীয় প্রধানমন্ত্রী বিস্মিত হয়েছেন যে নারায়ণগঞ্জের মতো শহরে একটা পিসিআর ল্যাব নেই। অনেকে বলছে যে আপনার এই যে আপনার যে ভাইরাসের ধরনটা, অথবা যে ডাক্তার সাহেবরা আছেন এখানে, ওনারা জানেন তার যে সিকোয়েন্সিং করা দরকার, সেটা কি করা হয়েছে কিনা বাংলাদেশের জন্য, যে না করা হয় নাই। কেন করা হয় নাই? রাইট পারসন থেকে অ্যাপ্রোচ করা হয় নাই। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি তো বহুবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সেই ফ্যাসিলিটিস আছে, সেই ডিএনএ ল্যাব আছে, সেখানে জেনোম সিকোয়েন্সিং করা যায়, কিন্তু সেখানে কিন্তু কেউ তাদেরকে অ্যাপ্রোচ করে নাই। যাই হোক, আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও পিসিআর মেশিন রয়েছে, এবং বেসরকারি অনেকগুলো ল্যাবে পিসিআর মেশিন রয়েছে। যদি শুধুমাত্র বায়োসেফটি লেভেল 2 বা 3 কনফার্ম করে আমরা সেখানে পরীক্ষার চালু করতে পারি, তাহলে কিন্তু চট্টগ্রামে প্রতিদিন আরো অনেক সংখ্যক রোগীর পরীক্ষা করা সম্ভব। কিন্তু সেই উদ্যোগটা নিতে হবে। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে যে উদ্যোগটা নেওয়া হয়েছে গত শনিবার থেকে, মাননীয় শিক্ষা উপমন্ত্রী
যেহেতু ওই সংসদ এখানকার সাংসদ তিনি নিজে উদ্যোগ নিয়েছেন, আমরা তাকে এটাও বলেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সেখানে আরো অনেক পিসিআর মেশিন রয়েছে। আমরা সেই পিসিআর মেশিন গুলো যদি কাজে লাগাই, ওদের ল্যাবগুলোকে যদি কিছু টাকা পয়সা খরচ করে আমরা বায়োসেফটি লেভেল 2 বা 3 লেভেলের এই ল্যাব তৈরি করে দিতে পারি, তাহলে কিন্তু চট্টগ্রামে আরো অনেক সংখ্যক পরীক্ষা এখন তো লেভেল 2 নিয়েই চলছে, এখন তো লেভেল 2 নিয়েই চলছে সারা দেশে। লেভেল 2 তেই হ্যাঁ লেভেল 2টা করে দিলে আমি একটু স্বাস্থ্য অধিদপ্তরের ডক্টর ব্যাপারীর কাছে যেতে চাই যে এই বিষয়গুলো আপনারা কেন উন্মুক্ত করছেন না? বেসরকারি অনেক খাতকে যুক্ত করা বা এই যে বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করা পরীক্ষার জন্য, সেই কাজটি কেন হচ্ছে না ডক্টর ব্যাপারী? এটা করা হচ্ছে না তা না, প্রথমে শুধু আইডিসিআর করতো স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে, এবং পরবর্তীতে 25টি জায়গায় হচ্ছে এখন, এবং আরো 3টি বোধহয় আর 2-3 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তার মানে 28টির মতো টেস্টিং সেন্টার চালু হবে। এখন যেরকম যশোর বিশ্ববিদ্যালয় যখন এগিয়ে আসলো তাকে কিন্তু দেয়া হয়েছে, যারা এগিয়ে আসবে তাদেরকে অবশ্যই দেয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে, কিন্তু অপেক্ষা করবেন এগিয়ে আসার জন্য আপনারা। আর একটা হলো বায়োসেপ্টিক লেভেলটাও দেখতে হবে যে তারা সেখানে টেস্ট করতে গিয়ে সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটাও কিন্তু দেখবার একটা বিষয় রয়েছে। সেটা সেফটিটা না, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ল্যাবগুলো সেগুলো বায়োসেফটি লেভেল সেগুলো কিন্তু বিভিন্ন ভাবে টেস্ট করা, আর এটাকে লেভেল 1 থেকে লেভেল 2 তে নেওয়াটাও কিন্তু একটা লম্বা সময়ের ব্যাপার যে তা না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা আমরা কিন্তু উই অ্যাপ্লাইড, এবং সেটা এখনো পড়ে আছে মন্ত্রণালয়ে যে আমাদের এখানে টেস্ট করার সুযোগ সুবিধা দেওয়া হবে কিনা। আমাদের এক্সপেরিয়েন্স থেকে বলি, আমাদের এখানে আমেরিকাতে 1 মাস আগেও কিন্তু আমাদের সমস্ত স্যাম্পল যেত অ্যাটলান্টাতে, একটা মাত্র ল্যাবে, সারা দেশের স্যাম্পল। 1 মাস লেগেছে আমাদের আরো 17টা ল্যাবকে ওই সার্টিফাই করার জন্য। আস্তে আস্তে হয়েছে, কারণ এটা প্রসেসের ব্যাপার। এখানে ওশা বলে একটা অর্গানাইজেশন আছে যারা প্রত্যেকটা ল্যাবের বায়োসেফটি লেভেল দেখে, এবং বিশেষ করে যারা কাজ করবে ল্যাবে তাদের এডুকেশন আছে কিনা এবং সেফটি আছে কিনা। কারণ একটা ল্যাবে যদি একজন আক্রান্ত হয়ে যায়, কিন্তু বিশাল একটা ব্যাপার। তো এই প্রক্রিয়াটা কিন্তু যত সহজ আমরা ভাবছি অত সহজ না, কারণ এখানে দুটো প্রক্রিয়া আছে। একটা হলো যে আপনার পিসিআর ল্যাব থাকতে হবে, একটা হলো পিসিআর ল্যাবে অ্যাডিকুয়েট জনশক্তি আছে কিনা, আর একটা হলো যে অ্যাডিকুয়েট বায়োসেফটি লেভেল আছে কিনা। এবং আমি কাউকে প্রোটেক্ট করতে চাচ্ছি না, বাট আমি যেটা বলতে চাই যে আমাদের মতন অ্যাডভান্স দেশেও, যেখানে আমাদের শহরে প্রায় 75টা পিসিআর ল্যাব আছে, কিন্তু হলে কি হবে, তার মধ্যে মাত্র 15টাকে আমরা এখন বা আস্তে আস্তে করে একের পর এক এটা এসেছে। তবে আমি একটা কথা বুঝতে পারছি যে একটা সমন্বয়হীনতা কিন্তু আমি লক্ষ্য করছি আর কি, এটা আমি দেখতে পাচ্ছি। এটাই তো বাংলাদেশের অন্যতম একটি সমস্যা, সমন্বয়হীনতা। আপনার কোনো সাজেশন আছে কিনা আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তে? আমার মতে যে প্রত্যেকটা, যেমন ধরেন বেশি সময় আমাদের হাতে নেই, একটু করে সবার কাছ থেকে শুনে আসবো। মনে করি যে এখানে প্রত্যেকটা পেরিফেরাল ইউনিটকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিট হিসেবে কাজ করতে হবে। যেমন চট্টগ্রামে, আমি আপনাকে বলি, চট্টগ্রামে যেমন আমি মিনহাজকে ব্যক্তিগতভাবে চিনি, ফয়সাল, ওরা কিন্তু একটা কাজ করেছে, ওরা নিজেরা উদ্যোগ নিয়েছে বিএমএ থেকে ডাক্তারদের পিপি কিংবা মাস্কের জন্য। তো আমি বলবো যে বাংলাদেশে তো অলরেডি ডিপার্টমেন্ট অফ হেলথ ডিপার্টমেন্টের বিভিন্ন ডিভিশনাল ব্রাঞ্চ আছে, সেখানে লিডারশিপদের নিজেদের ইন্ডিপেন্ডেন্ট ইউনিট করতে হবে। কিছু হলেই ডাক্তার ব্যাপারীকে আঙ্গুল নির্দেশন করা যাবে না, তারা ডিটারমাইন করবেন যে তাদের এলাকাতে কোথায় কোথায় পিসিআর আছে, তাকে ইউজ করা যায় কিনা। সমন্বয় এর ব্যাপারটা যদি আপনারা পেরিফেরিকে নিজেকেই উদ্যোগ নিতে হবে, স্বাস্থ্য দপ্তর দিকে চেয়ে না থেকে। অ্যাবসলিউটলি এটা নিজেদেরকে সমন্বয় করতে হবে, আমি এটা মনে করি। এবং অকুপেশনাল হেলথ নিয়ে, অকুপেশনাল হেলথ এন্ড সেফটি এন্ড OHS বলে, অকুপেশনাল হেলথ এন্ড সেফটি, তা নিয়ে একটা প্রটোকল তৈরি করে সবার হাতে দেওয়া উচিত। যেটা বললেন ডাক্তার সাহেব আমেরিকা থেকে, যে আমাদের এখানে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি নিয়ে কাজ করতে গিয়েও আমাদের অভিজ্ঞতা যে অনেকেই জানেন না, ডাক্তার সাহেবরা অথবা নার্সেসরা অনেকেই জানেন, অথবা জানলেও ভুলে গেছেন, অথবা ইউনিভার্সাল প্রিকশনের ফর্মুলা গুলো ওনারা অনেক এখন এই সময়টাতে একটা প্রটোকল যদি তাদেরকে তৈরি করে দেওয়া হয় এবং এটা যদি স্ট্রিক্টলি মেনটেন করা হয়, এখন আমাদের এই জায়গা থেকে কিন্তু আগাতে হবে। এই যে একটা অবস্থা আছে, এই অবস্থা থেকে, হ্যাঁ, যে অবস্থাটাতে আছে সেই অবস্থাটা থেকে আমাদেরকে কিন্তু সামনের দিকে আগাতে হবে। আর টেস্টের সংখ্যা যদি না বাড়ানো যায়, তাহলে কিন্তু আপনারা মহামারীটাকে আপনার পিকে কখন উঠবে কেউ বলতে পারছে না। আপনি যদি সংখ্যা না বাড়ান তাহলে পিকও খুঁজে পাবেন না, কখন ফ্ল্যাট হলো সেটাও খুঁজে পাবেন না,
এটা কি অবস্থা সেটাও ধরতে পারবেন না। মানে আলটিমেটলি এটা পিকও নাই, এটা ফ্ল্যাটও নাই, এটা 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 নিয়ে আর বাড়তি কোনো কথা এখন আর এই মুহূর্তে আমি আমাদের বলতে চাচ্ছি না। যে ন্যাচারাল প্রক্রিয়ার উপর ছেড়ে দিতে হবে সবকিছু। তখন ন্যাচারাল প্রক্রিয়া হলে ভয়ানক অবস্থা হয়ে দাঁড়াবে, ভয়ানক অবস্থা হয়ে দাঁড়াবে। কারণ সেরকম মনে আমাদের হচ্ছে সেটার দিকেই যাচ্ছে। কারণ 1 লক্ষ, আমাদের 1 লক্ষ লোকের জন্য মাত্র 10 জন 11 জন ডাক্তার সারা দেশে, এর ভিতর ডাক্তারের শর্টেজ আছে। এতগুলো ডাক্তারের পোস্ট খালি আজকে এত বছর ধরে, এতদিন পরে মনে পড়ছে আমাদের ডাক্তারের পোস্ট খালি, নার্সের পোস্ট খালি। আপনার সারা ওয়ার্ল্ডের ভিতরে 1 লক্ষ লোকের জন্য 10-11 জন ডাক্তার আমাদের 7 দিনের ভিতরে। এখন 10-11 জনের ভিতরে যদি 5 জন আবার কোভিড আক্রান্ত হয়, তাহলে অবস্থা কি অবস্থা হতে পারে আপনি চিন্তা করেন। আমরা ভয় দেখাচ্ছি না, প্রিপারেশন নিতে কিছুই হবে। আমরা যদি একটু শেষ বক্তব্য শোনা আছে ডক্টর আবুল কালাম ব্যাপারী, আপনারা স্বাস্থ্য অধিদপ্তর থেকে যদি বিষয়টা কিভাবে এখন একটা চূড়ান্ত সমন্বয়ের মধ্যে আনা যায়। ঠিক এই মুহূর্তে যে অবস্থায় যাচ্ছে সেটা স্বাস্থ্য অধিদপ্তর অত্যন্ত তৎপরতা দেখিয়ে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন টেস্ট করতে যত বেশি সম্প্রসারণ করা যায়, যত বেশি রোগী ডিটেক্ট করা যায়, সেটাই সবচেয়ে ভালো। সমন্বয়হীনতা যতটুকু রয়েছে সেটাও কাভার অনেকটা করে ফেলছে স্বাস্থ্য অধিদপ্তর এই মুহূর্তে, এবং তার এফিসিয়েন্সি দক্ষতা অনেকটা বাড়িয়ে ফেলছে। আমার মনে হয় যে খুব শীঘ্রই আমরা আরো টেস্ট বাড়াতে পারলে আমরা মোটামুটি একটা দিক নির্দেশনা পেয়ে যাব যে আমাদের কোন দিকে যাচ্ছে এবং কতটুকু যেতে পারে। সেই দিক থেকে এবং ডাক্তারদের ওরিয়েন্টেশন, মেন্টাল বিল্ড আপ, মোটিভেশন, সেটাও প্রয়োজন রয়েছে ডক্টর, নার্সদের, স্টাফদের। এবং যেখানে অ্যাডিকুইট ডক্টর নাই, ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আরো 2000 ডক্টর নিয়োগের কথা বলছেন, 6000 নার্সের নিয়োগের কথা বলছেন। আমার মনে হয় যে খুব শীঘ্রই এদেরকে মানে কাজে ফিরিয়ে নিয়ে আসতে পারলে যেসব ডাক্তার হাসপাতাল লকডাউন হয়েছে সেগুলো দ্রুত খুলবার প্রক্রিয়ায় রয়েছি আমরা। আমার মনে হয় যে আমরা খুব দ্রুতই আরেকটু তৎপরতা দেখিয়ে আমরা আরো মানে অ্যাক্টিভ ভূমিকায় যেতে পারবো। ধন্যবাদ। আমি একটু যেতে চাই, চট্টগ্রামে যেতে চাই। মিনাস, ডক্টর মিনাস যদি আর কিছু যুক্ত করতে চান, আপনাদের চট্টগ্রাম সহ সামগ্রিক পরিস্থিতিতে এই মুহূর্তে করণীয় কি আর কি আমাদের? মিনাস। না, আমাদের চট্টগ্রামে প্রথম হচ্ছে আমাদের টেস্ট বাড়াতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের যে কোভিড দুটো হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আমরা 100 শয্যা প্রস্তুত করেছি, কিন্তু আপনারা দেখেছেন গত 1 সপ্তাহ আগে মাত্র রুগী হতো প্রতিদিন 2-4 জন করে, এখন কিন্তু 10 জন করে রুগী পাওয়া যাচ্ছে এরকম। তাহলে আমরা আগামী সপ্তাহে কি হবে এটা আমরা বুঝতে পারছি না। সুতরাং কোভিড শয্যাগুলো আরো বাড়াতে হবে এবং এর পাশাপাশি আমরা কোভিড যে দুটো হাসপাতাল আছে এর বাইরেও আরো হাসপাতাল তৈরি করতে হবে এবং পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে। আর সামগ্রিকভাবে যে কথাটা আমি বলবো, আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন, চিকিৎসকদের যে কোনো ভাবে আমাদের প্রোটেক্টেড করতে হবে, চিকিৎসকদের আক্রান্ত হওয়ার সংখ্যা আমাদের কমাতে হবে। এর সাথে একটি কথা শুধু যোগ করতে চাই সামগ্রিকভাবে, যে মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদনা দিয়েছেন। চিকিৎসকরা আসলে প্রণোদনার জন্য কাজ করেন না, চিকিৎসকরা একটা মানবিক কথা নিয়ে রোগীর সেবা করে থাকেন। কিন্তু আপনারা এখানে দেখবেন যে প্রণোদনার যে ঘোষণা করা হয়েছে সেই চিঠিটাতে কারা উপকৃত হবেন যদি কোভিড আক্রান্ত হন? সরকারি চিকিৎসকরা। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ বা দেশের প্রতি মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন, তারাই কিন্তু ফ্রন্টলাইন ফাইটার, এবং তাদের কিন্তু এখানে প্রণোদনার এই আওতায় আসবে না, কারণ তারা সরকারি চাকরি করেন না। অনারারি মেডিকেল অফিসাররা আছেন, তারাও কিন্তু এই প্রণোদনার প্যাকেজের আওতায় আসবেন না। তাহলে চিকিৎসকদের যদি আপনি মনোবল দৃঢ় রাখতে চান, তাদেরকে প্রপার পিপিই দিতে হবে, তাদেরকে সুরক্ষা সামগ্রী দিতে হবে, এবং তাদেরকে এই প্রণোদনার প্যাকেজের সমস্ত চিকিৎসকদের আনতে হবে। কারণ সরকারি চিকিৎসক যে সংখ্যক বাংলাদেশে আছেন তার চেয়ে অনেক বেশি সংখ্যক বেসরকারি চিকিৎসকও আছেন। তাহলে এই কোভিড আক্রান্ত হলে, কোভিড রোগীদের চিকিৎসা করতে গিয়ে কেউ আক্রান্ত হলে, তাহলে বেসরকারি চিকিৎসকদেরও এই প্যাকেজের আওতায় নিয়ে আসতে। ধন্যবাদ। আমি একটু ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য সমাজবিজ্ঞানী, যদি শেষ করেন আপনি। আমি যে কথাটা বলতে চাই যে আমাদের এখানে সমন্বয়হীনতা ছিল, আছে, ইত্যাদি ইত্যাদি না বলে সামনে কি দেখতে চাই। মে জুন মাসটা আগে ছিল, আমাদের মে মাসটা আমাদের জন্য খুবই জরুরি। এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে এটা হয়তো যে ধীরগতিতে আগাচ্ছে, আপনার টেস্ট মে জুন পর্যন্ত চলে যেতে পারে। তো তাহলে যদি মে জুন পর্যন্ত চলে যায়, তাহলে আমার কি পরিমাণ সাপ্লাই লাগবে, এবং সাপ্লাই চেইনের এই যে ডিমান্ড এবং সাপ্লাইর যে এই যে চেইনটা, সেটা নিয়ে এস্টিমেট করে সাফিসিয়েন্ট পরিমাণ
এই যে এই সমস্ত প্রোটেক্টিভ গিয়ার আমাদের ডাক্তার এবং নার্স যারা আছেন, যারা অ্যালাইড হেলথ প্রফেশনালস আছেন, তাদের জন্য বরাদ্দ করতে হবে। এক, দ্বিতীয় হলো যেটা আমরা যে স্বাস্থ্য সুবিধা বিভিন্ন স্তরে ইউনিয়ন থেকে ধরে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে, আমরা শুধু ঢাকা এবং ঢাকা ভিত্তিক বিভাগীয় পর্যায়ের কথা বলছি, কিন্তু 64টা জেলা এবং আমাদের যে পার্শ্ববর্তী উপজেলা, সেই জায়গাগুলোতে যে হসপিটাল গুলা, তার যে ম্যানেজমেন্ট গুলা, আমি অনেক জায়গার চিত্র আমরা বলতে চাই না, কোনো জায়গাতে একদম ভেঙে পড়ছে। সেই জায়গাগুলোর দিকে একটু শক্তভাবে, একটু শক্ত হয়ে একটা পলিসির মাধ্যমে, এখনো কিন্তু যথেষ্ট সময় আছে আমাদেরকে এগুলো অ্যাড্রেস করার। যেমন ডক্টর ডিজি হেলথ থেকে যিনি বললেন যে আমাদের এখানে যদি নোন পেশেন্ট, আইডেন্টিফাইড পেশেন্ট যদি লক্ষাধিক হয়ে যায়, তাহলে তাকে আমরা কি পরিমাণে, আমরা কয়টা আইসোলেশন দিব, কি পরিমাণ সাপ্লাই দিব, তাকে কিভাবে আমরা রাখবো। এখন এই জায়গাগুলোতে যে সমস্ত দেশগুলা সাকসেসফুলি তারা কাজগুলো করতে পেরেছে, যেমন অভিজ্ঞতাগুলো আমাদের নেওয়া উচিত, সেইগুলাকে আমাদেরকে একটু কাজে লাগানো উচিত। আর সিনিয়র ডাক্তারদেরকে আপনার দিতে হবে কিন্তু, কারণ কুয়েত মেট্রো হসপিটালে যারা মারা যাচ্ছেন, তারা সিনিয়র ডাক্তারদের অভাবে, এক্সপার্ট ওপিনিয়নের অভাবে কিন্তু মারা যাচ্ছেন। আচ্ছা, এটিও নিশ্চয়ই দেখবেন। আমি শেষ বক্তব্য জনাব ব্যাপারী, ডক্টর আবুল কালাম ব্যাপারী, যদি আপনার শেষ বক্তব্য আপনারা কি করছেন সেটা যদি একটু বলেন। আমরা এরপরে স্বাস্থ্য অধিদপ্তর যেটা বলা হলো যে প্রকৃতপক্ষে টেস্ট করলে হয়তো আরো কেস বেড়ে যাবে, এবং তার জন্য সরকার ক্রমান্বয়ে প্রস্তুতি নিচ্ছে, তার বেড সংখ্যা বাড়াচ্ছে, আইসোলেশন সংখ্যা বাড়াচ্ছে, এবং বসুন্ধরা হাসপাতাল যেটা, এবং দিয়াবাড়িতে আরো 4টা বিল্ডিং নেওয়া হলো, সে প্রস্তুতি নিচ্ছে সরকার পর্যায়ক্রমে, এবং একটা পর্যায়ে রাতারাতি তো কোনো কিছু করা সম্ভব হয়নি, যার জন্য বসুন্ধরা হাসপাতালে করলে ওখানে হয়তো 3000 বেড আইসোলেশন সেন্টার হয়ে যাবে, চিকিৎসা সেন্টার হয়ে যাবে, এবং সিনিয়র ডক্টরও সম্পৃক্ত করবার প্রক্রিয়া চলছে। বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজগুলোকেও কিন্তু, মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোকেও চিকিৎসার আওতায় নিয়ে আসার জন্য সরকার চেষ্টা করছে, এবং কয়েকটা হাসপাতাল অলরেডি ঘোষণা দিয়েছে, চিটাগাংয়েও একটা দিয়েছে, যে তারা কোভিড-19 ম্যানেজ করার জন্য আসবেন। এবং যারা বেসরকারি ডাক্তার, তাদের সুরক্ষার জন্যও সরকার চিন্তা ভাবনা করছে যে তাদেরকে, যেসব হাসপাতাল কোভিড-19 ম্যানেজ করবে, তাদেরকেও সুরক্ষা আওতার মধ্যে নিয়ে আসা হবে, এরকম একটা প্রক্রিয়াও চলছে। আমার মনে হয় যে ডাক্তারদের প্রণোদনা বিষয় না, ডাক্তাররা অভিভাবেই কাজ করতে চায়, তবে ডাক্তাররা সবাই যে খুব মনোবল সম্পন্ন তাও কিন্তু না, 2-1 জন দুর্বল থাকতেই পারে, 2-1 জন হয়তো অ্যালঝাইমার পেশেন্ট থাকতেও পারে, কিন্তু তাদেরকে বাদ দিয়ে যারা কাজ করতে চায়, উদ্যোগী, তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া ছাড়া এই মুহূর্তে পিছনের দিকে চিন্তা করার সুযোগ আমাদের নাই। সুতরাং সামনে এগিয়ে যেতে হবে, যারা মোটিভেটেড, ডাক্তারকেও মোটিভেশন দিতে হবে, তাদের সুরক্ষা সামগ্রীও সরবরাহ করতে হবে, এবং তাদের যত সুযোগ সুবিধা দেওয়া দরকার, যে কাজ করার পরে তার কিছু রেস্ট দরকার, তার কোয়ারেন্টাইন পিরিয়ড দরকার, সেই সুযোগ সুবিধা, সে কোথায় থাকবেন, কোভিড হাসপাতালের ডক্টরগণ তাদের থাকার ব্যবস্থাও সরকার করছেন, তাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থাও কিন্তু অলরেডি করা হয়েছে ইতিমধ্যে, তবে সেইটাও এখন মোটামুটি ঠিক রয়েছে। এবং যারা শুধু ডাক্তার নয়, নার্স এবং আদার যারা স্টাফ, তাদেরকেও কিন্তু সেভাবে রাখবার ব্যবস্থা করা হচ্ছে। আমরা শেষ করবো। ডক্টর রশিদে মাহবুব, আপনার সুনির্দিষ্ট কিছু পরামর্শ চাই। সুনির্দিষ্ট প্রথম কথা হচ্ছে, ওনারা কিন্তু ডিজি হেলথের থেকে করা হচ্ছে, কিন্তু একটা জায়গায় আমি এখনো দেখছি নেগলেক্ট, চিকিৎসা তো ডাক্তাররাই করবে, সরকারি বেসরকারি। আমাদের দেশের চিকিৎসাটা কিন্তু সরকারি বেসরকারি দুই ভাবেই আছে, কিন্তু এইখানে সাম এনজিওস, 2-1টা হাসপাতাল ছাড়া বাকি কিন্তু কাউকে ইনভলভ করে নাই। সুতরাং আজকে আবার সরকার বলছে বেসরকারি ক্লিনিক গুলো খোলা রাখতে, কিন্তু তার প্রোটেক্টিভ ডিভাইস কিন্তু সরকার দিচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে ওদের কি অনেক পয়সা আছে যেটা দিয়ে তারা নিজেরা প্রোটেক্টিভ করতে পারবে? আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে যে সরকার তার কর্তৃত্ববাদীর যে ব্যাপারটা মহামারীর সময়, সে কিন্তু হওয়ার কথা ছিল স্টুয়ার্ডশিপ, কিন্তু উনি কিন্তু কর্তৃত্বটা বেশি চিন্তা করছে। তা আমার যেটা মনে হচ্ছে, এটা যদি সম্মিলিতভাবে এবং ন্যাশনাল এজেন্ডা হিসাবে না নিয়ে আইসোলেট, যেমন আজকে মেডিকেল কলেজে ইন্টার্নি ডাক্তার, অনারারি মেডিকেল অফিসার, তারা কিন্তু ওই চিকিৎসা ব্যবস্থার মধ্যেই আছে, কিন্তু তারা কিন্তু এক্সক্লুডেড। এখন এই যে প্রবলেম গুলো আছে,
এগুলো কি তারা জানে না, না চাইনাও পরে না, আমি জানি না। তো লেট আস হোপ দ্যাট, আমরা আবারও বলছি এখনো বাংলাদেশে বেশি ক্ষতি হয়ে যায়নি। আমরা যদি এখন থেকেও এটাকে চেষ্টা করি, উই ক্যান হ্যাভ এ বেটার ফিউচার ফর করোনা ভাইরাস। ডক্টর রশিদুল, আপনাকে যেহেতু পেয়েছি, আমি একটা প্রশ্ন, আজকে দিনভর আলোচনা হচ্ছিল, সেটা একটু মন্তব্য চাই। সিঙ্গাপুরের একটা গবেষণা বলছে যে মে মাসের পরে বাংলাদেশের সংক্রমণ কমে যাবে। এটা কতখানি বিজ্ঞান না, এটা তো হচ্ছে যে এটা এপিডেমিওলজিক্যাল একটা ওরা প্রজেকশন করে, সেটা কিন্তু অনেকগুলো কন্ডিশনের উপর নির্ভর করে। ওরা যে প্রজেকশনটা করেছে সেই অনেক প্রোস এন্ড কনস আছে। আর ওইটা দেখে আমিও খুশি হয়েছি। যদি মুক্ত হয়ে যাই তাহলে স্যালিউট টু আওয়ার হেলথ মিনিস্ট্রি এন্ড দি গভর্নমেন্ট, মানে খুশি হবে। কিন্তু আমরা এখনো ভরসা পাচ্ছি না। আমাদের যে ডিসঅর্গানাইজ দেখেছি তাতে কিন্তু আমরা ভরসা পাচ্ছি। আচ্ছা, আমি একটু যুক্তরাষ্ট্রের যদি শেষ কোনো মন্তব্য থাকে, পরামর্শ থাকে, আমি যে কথাটি বলতে চাই সেটা হলো যে একটা জিনিস, যে আমাদের টেস্টের পরিমাণ বাড়াতে হবে, এবং বিশেষ করে যারা ফ্রন্ট লাইনে আছেন তাদের অ্যান্টিবডি টেস্টিং, র্যাপিড অ্যান্টিবডি টেস্টিংটা করা দরকার। রোগের র্যাপিড অ্যান্টিবডি টেস্টের ব্যাপারে বাংলাদেশের কোনো একটা আগ্রহ দেখছি না আমরা, এটা নিয়ে আগ্রহ না থাকলেও কোনো এক সময় কিন্তু করতে হবে। আপনি কিন্তু যাবেন, আপনার গবেষণার জন্য কিন্তু লাগবে, এখন নাই কিন্তু কয়েকদিন পরে আপনার কিন্তু যেতে হবে সেই জায়গায়। আপনারা কি যুক্তরাষ্ট্রে কি এটি মানে আপনারা করেন কিনা, সমর্থন করেন কিনা র্যাপিড অ্যান্টিবডি টেস্ট? না, এটা অ্যাকসেপ্টেড এখনো হয়নি, এবং 20টা কোম্পানি সাবমিট করেছে, কেবলমাত্র একটি কোম্পানি তারা অ্যাকসেপ্ট করেছে কিন্তু ব্যবহার করার অনুমতি দেয়নি। আমাদের এখানে যেটা হয়েছে যে পিসিআর বেসড যে টেস্টটা হয়েছে সেটা 5টি ডিফারেন্ট কোম্পানি 5 রকমের প্যাটেন্টেড প্রোডাক্ট নিয়ে এসেছে, এবং একটা প্রোডাক্ট এসেছে যেটাতে আমরা মাত্র 15 থেকে 30 মিনিটের মধ্যে আমরা টেস্ট মানে করে ফেলতে পারছি। এটা পিসিআর? জি জি। আচ্ছা, তো কিন্তু আমাদের বাংলাদেশের যেটা সমস্যা সেগুলো এই টেস্টের দাম অনেক বেশি, এবং আমরা কিন্তু পিসিআর টেস্টই করছি সব জায়গাতে, এবং 5 ডিফারেন্ট কাইন্ড। প্রথম যে পিসিআর টেস্ট আমরা করছিলাম সেটা আমাদের কনভেনশনাল সিকোয়েন্সিয়াল মেশিনে, সেটাতে প্রায় লেগে যাচ্ছিল 2 দিন, এবং আমরা একবার করছিলাম, নেগেটিভ আসলে আবার করছিলাম, আবার একটা স্যাম্পল নিয়ে করছিলাম, যেটা আপনি শুনেছেন যে ফার্স্ট বার টেস্ট করলে নেগেটিভ আসতে পারে, সেকেন্ড বার আবার করতে হয়। কোত্থেকে করা হয়েছে, রোগের কোন স্তরে করা হয়েছে, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু ইভেন্চুয়ালি আমাদেরকে একটা অ্যান্টিবডি টেস্ট করতে হবে। এই জন্য যদি আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চান, আপনাকে দেখতে হবে যে কারা কারা এই রোগে অলরেডি আক্রান্ত হয়েছে, এটা একটা জিনিস। আরেকটা হলো যে বাংলাদেশ যেটা করতে পারে, বাংলাদেশে অলরেডি এনজিও এর স্ট্রাকচার আছে, কন্টাক্ট ট্রেসিং বাংলাদেশে অ্যাপ্লাই করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর ব্যাপারটা হলো যে ধরেন আমাদের একজন ডাক্তার এই রোগটা পেয়েছে, কে কার কার কন্ট্যাক্টে এসেছে সেই একটা কন্ট্যাক্ট ম্যাপ তৈরি করা, এবং এই কন্ট্যাক্টের সাথে কে কে এসেছে তার একটা কন্ট্যাক্ট তৈরি করা, যেটা বাংলাদেশের টিউবারকুলোসিস প্রোগ্রামে তারা খুব সাকসেসফুলি করছে। এবং তারা সেই রোগীদেরকে সকাল বিকাল ভলান্টিয়াররা কোশ্চেন করছে যে আপনি কেমন আছেন, জেনে নিচ্ছে। 14 দিন তারা এই কোশ্চেন করছে, 14 দিন যদি ভালো থাকছে তারা কন্ট্যাক্ট থেকে তাকে বাদ দিয়ে দিচ্ছে। বাংলাদেশে এখন এটা খুব দরকার, এই কন্ট্যাক্ট ট্রেসিংটা করা, এখন আমাদের জনবল আছে। তো আমার যেটা মনে হয়, যেটা বলছিলাম আমি, উই হ্যাভ উদ্যোগের অভাব, আমাদের জনবল আছে, প্রপার ম্যানেজমেন্ট আছে, খালি উদ্যোগটি গ্রহণ করছি না আমরা। দাদা, এখানে আমি শুধু কয়েক সেকেন্ড একটু যুক্ত করতে চাই আতিক ভাইয়ের কথার সাথে। আমাদের দেশে আপনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি প্রজেক্ট কমিউনিটি হেলথ যে সেন্টার গুলো আছে সেখানে প্রায় 13,000 কমিউনিটি হেলথ প্রোভাইডার আছেন। আমাদের ইপিআই একটি সাকসেসফুল প্রোগ্রাম, ইপিআই টেকনিশিয়ান আছেন, আমাদের ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার্সরা আছেন যারা প্রত্যন্ত অঞ্চলে কাজ করে থাকেন। এবং আমরা যদি তাদের মাধ্যমে, এই যে আতিক ভাই যে কথাটা বলতে চেয়েছেন, কন্ট্যাক্ট ট্রেসিং, অথবা যারা এই রোগের উপসর্গ নিয়ে ভুগছে তাদেরকে ট্রেস করে আমাদের নিকটস্থ উপজেলা হেলথ কমপ্লেক্সে হোক বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র হোক, তাদের সংবাদটা যদি পৌঁছে দেওয়া যায়, অমুক জায়গায়, অমুক গ্রামে, অমুক বাড়িতে এই রোগীটা আছেন বা এরকম সম্ভাব্য রোগী থাকেন, এই ট্রেস গুলো যদি আমরা করতে পারি, এই 4th স্টেজে এগুলো করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আমাদের ভলান্টিয়ার তৈরি করতে হবে সার্ভেলেন্সে যেতে হলে। আমাদের সরকারি আছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছেন, তাদের কর্মীরা যদি এগিয়ে আসেন এবং আমাদের হেলথ ওয়ার্কার্সরা যারা আছেন, কমিউনিটি হেলথ প্রোভাইডার, ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার, এরা সবাই মিলে যদি আমরা সেই কন্ট্যাক্ট ট্রেসিং গুলো এখনই করতে পারি, আমার মনে হয় আমরা এই মহামারীটা অনেকটুকু নিয়ন্ত্রণে আমরা রাখতে পারবো। শেষ করতে হবে আমাদেরকে। ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আলোচনা অংশ নিলেন, ধন্যবাদ জানাচ্ছি দর্শক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.